আচ্ছা, সম্মত উপস্থিতি এবং অনলাইনে যারা যুক্ত আছেন, সেই সাথে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আমি আপনাদের হোস্ট, দোস্ত এবং কাছের মানুষ মোস্তাফিজুর রহমান। আহ, স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আপনারা জানেন যে আমরা 3 মাস মেয়াদি বিশেষ ক্লাসে অংশগ্রহণ করছি এবং সেই ক্লাসের ধারাবাহিক ক্লাসের আজকের এই পর্বের এজেন্ডা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর পরিচিত কিছু টুলস নিয়ে কথা বলবো এবং সেই সাথে আমরা যে কাজগুলো শিখছি সেগুলোর একটা রুটিন তৈরি করার চেষ্টা করব, যাতে করে আমাদের একটা ক্লাসের আউটপুট আসে। কারণ আলটিমেটলি আমাদের ডেস্টিনেশন যেটা, সেটা হলো যে একটা মানে সুনির্দিষ্ট কাজ করে সেটার থেকে একটা ইনকাম জেনারেট করা। তো সেই জিনিসটা যদি আমরা মাথায় রাখি, তাহলে অবশ্যই আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের একটা প্রজেক্ট শেষ করতে হবে, একটা কাজ শেষ করতে হবে। তাতে করে হবে কি, যে আমি যা শিখছি সেগুলো কতটুকু আমার বাস্তবিক জীবনে কাজে লাগছে সেটার কিন্তু একটা রেজাল্ট আসবে। আর আমরা যদি এরকম না করে যদি আমরা শুধু শিখতেই থাকি, এটার কিন্তু একটা মানে কোনো রেজাল্ট যদি না আসে, তাহলে কিন্তু আমাদের এটাতে কোনো লাভ হবে না। তো সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো যে আজকের ক্লাসে পরিচিত কিছু টুলস নিয়ে কথা বলা এবং সেই সাথে আমাদের হচ্ছে একটা রুটিন তৈরি করা, যাতে করে ওই রুটিন মাফিক আমরা কিছু প্রজেক্ট শেষ করতে পারি। আর আজকে চেষ্টা করব আমি, যদি সময় থাকে তাহলে সেই রুটিন মাফিক একটা প্রজেক্ট অ্যাসাইন করে দিতে, যাতে করে আপনারা একটা প্রজেক্ট শেষ করতে পারেন। সেই প্রজেক্টের ব্যাপারেও ইনশাল্লাহ আমরা দ্বিতীয় অংশে কথা বলবো। তো প্রথম অংশ আমরা শুরু করছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সিচুয়েশনে ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে কিছু আয় করা এবং সেটা একটা ভালো রকম একটা অ্যামাউন্ট জেনারেট করা, এটা কিন্তু একটা আসলেই অনেক বড় ভালো এবং যুগোপযোগী একটা উদ্যোগ হবে, যদি আপনি এই ব্যাপারে সিরিয়াস হন। আর যদি আপনি সিরিয়াস না হন, জাস্ট আপনি একটু মানে টোকা দিয়ে পোকা তোলার মতো যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে আমি একটু দেখি তো এটা সবাই কামাই করতেছে কি হয়, এই দেখি তো বলতে গিয়ে অনেকে সিরিয়াসও হয়ে যায়। এটা একটা ভালো একটা দিক, কিন্তু আপনাকে অবশ্যই ব্যাপারটাকে ডিটারমাইন্ড হতে হবে যে আমি অনলাইনে আউটসোর্স করব, কিংবা কোনো একটা স্কিল ডেভেলপ করে আমি এখানে কিছু একটা আর্ন করব। আর যদি আপনি সেভাবে মানে ডিটারমাইন্ড না হন, ডেডিকেশন না থাকে আপনার, তাহলে কিন্তু এখান থেকে আপনি যতই শিখেন কোনো লাভ নাই, মানে মোটিভেশনে আপনার কোনো ইনকাম আসবে না। তো সেই জন্য আমি যেগুলো বলি সেগুলো নোট করে আপনারা চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন, এবং প্রশ্ন করার জন্য খুব সহজ ব্যাপার হচ্ছে আপনারা এই ভিডিওর কমেন্টে কিন্তু আপনাকে আমাকে জানাতে পারেন। আমি যদিও খুবই অলস প্রকৃতির মানুষ, আপনাদের মতোই, যে আমি অনেক সময় অনেক কিছু দেখেও না দেখার ভান করে বসে থাকি, কিন্তু আসলে দেখেন আপনি, আমি ছাড়াও কিন্তু অনেক মানুষ আছে যেগুলো কিন্তু আপনার সাথে যুক্ত হতে পারে চাইলে। তো সেই হিসাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যখন কোনো মেন্টর কিংবা শিক্ষক কিংবা কোনো প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক যদি কোনো কিছু বলে এবং সেটার কোনো প্রতি উত্তর যদি আপনি না দেন, তাহলে কিন্তু ফিডব্যাকটা আসবে না সেভাবে, এবং আপনি কিন্তু সেভাবে আর একটা একটা নির্দিষ্ট সময় পর কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন। সেই জন্য চেষ্টা করবেন প্রশ্ন করার। আহ তো আমাদের ক্লাসে যারা লাইভ দেখতেছেন তারাও প্রশ্ন করার সুযোগ থাকবে, প্রশ্ন করবেন। শেষ পর্বের দিকে আমরা প্রশ্ন নিব ইনশাল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়াই, আমরা সরাসরি প্রথম পর্বে আমরা যাই। সেটা হলো যে আমাদের প্রয়োজনীয় টুলস গুলো কি কি লাগবে। তো আমরা দুটো আজকে কিন্তু পুরো ক্লাসটা তালিকার মাধ্যমে যাবে আর কি, মানে আমরা একটা নোট করব, সেই নোটটাই আমরা কিন্তু কাজে লাগাবো। তো চলুন আমরা আমাদের স্ক্রিন শেয়ার করি এবং আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা আসলে কিভাবে কি করব। তো আমাদের আগে ব্রাউজারটা আমরা ওপেন করে ফেলি। ব্রাউজার ওপেন হয়ে গিয়েছে আমাদের। ওকে ফাইন, সো আমরা এখন ব্রাউজারটা শেয়ার করে দিই। ব্রাউজার, সো আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবং এই স্ক্রিনের মাধ্যমে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের বিষয়বস্তুগুলো আমরা জানার চেষ্টা করব। তো বিষয়বস্তু কি, আসলে আমাদের বিষয়বস্তু তেমন কিছুই না। আমাদের বিষয়বস্তু হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় টুলস, সেই টুলস গুলো লেখা। আর আমি বলেছিলাম যে তালিকার মাধ্যমে আমরা সেটা সম্পূর্ণ করব। তো তালিকাটা কিভাবে করব? তালিকাটা হচ্ছে বেসিক্যালি আমরা কয়েকভাবে করতে পারি। আমরা অনলাইন যদি এখানে লিখি, গুগলে লিখি যদি অনলাইন অনলাইন নোটপ্যাড এটা লিখি, তাহলে দেখুন যে নোটপ্যাড নামের একটা প্রথমে সাইট রয়েছে, এবং এটার একটা বিশেষত্ব হচ্ছে যে আমি অনেকদিন আগে এটা লিখে রাখছিলাম, সেটা কিন্তু এখনো আছে। মানে এটা কুকিজের মাধ্যমে এটা আপনার ব্রাউজার সংরক্ষণ করে রাখে। আপনি চাইলে অনলাইনে যে কোনো নোট এখানে লিখে রাখতে পারেন। অনলাইন নোটপ্যাড rapidtables.com/tools/notepad.html, এখানে আপনি এটা সংরক্ষণ করতে পারবেন। এটাকে মানে একটা সাধারণ যে ডায়েরির মতো, সেটা কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন চাইলে। আর সব থেকে বেস্ট হয় গুগল কিপস এর ব্যবহার। গুগল
কিপ, হ্যাঁ, এইটার ব্যবহার করা। এটাও খুব মজার একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি ছোট ছোট যে নোটগুলো সেটা কিন্তু আপনি এখানে রাখতে পারেন। যেমন আমি এর আগে কিছু কিছু নোট এখানে যদিও খুব বেশি ব্যবহার করি না, আমি একটা ফোন ব্যবহার করি, সেখানে শাওমির নিজস্ব একটা নোটস রয়েছে, সেই নোটসটা ব্যবহার করে সেটা অনলাইনে ক্লাউডে স্টোরেজ হয়। মানে আপনি যা সংরক্ষণ করছেন, আপনার ডায়েরি পুড়ে যেতে পারে, আপনার মোবাইল হারিয়ে যেতে পারে, আপনার নোটস গুলো ডিলিট হয়ে যেতে পারে, বাট অনলাইনে যদি সংরক্ষণ থাকে কোনো নোট, তাহলে হবে কি যে আপনি যে কোনো জায়গায় সেই নোটগুলো আপনি আবার ফিরে পাবেন, এবং আপনি যখন মনে পড়বে তখন সেটা লিখে রাখতে পারবেন। আমরা কিন্তু এইটার ব্যবহার করি না। অনেক সময় আপনারা এটা খেয়াল করবেন যে আপনার মাথার মধ্যে হঠাৎ করে একটা আইডিয়া আসছে, কিন্তু দুদিন পর ওই আইডিয়াটা আপনার মাথার থেকে ডিলিট হয়ে গেছে, কিংবা কি যেন একটা আপনি ভাবছিলেন সেটা মনে পড়তেছে না। আপনি সঙ্গে সঙ্গে যেটা করবেন সেটা হলো যে গুগল কিপস, এই ভাই সফটওয়্যার, এখান থেকে ডিলিট হয়ে যায় না? বুঝলেন, এখান থেকে ডিলিট হয় না, এটা ক্লাউডলি যেহেতু হয়। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, এখান থেকে চাইলে আপনি ডিলিট এটা কি করতে পারেন। লগ ইন করা লাগে হয় না এমনিতে অবশ্যই এটা ডাউনলোড করলেই হয়ে যায়? গুগল কিপস কিংবা গুগলে যত সার্ভিস আছে সেটা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়েই সব কাজ করা যায়। যেমন গুগলের একটা জিমেল দিয়ে আপনি জিমেল ব্যবহার করতে পারবেন, ইউটিউব ব্যবহার করতে পারবেন, গুগল কিপস ব্যবহার করতে পারবেন। এটার একটা সুবিধা সেটা হলো যে আপনার গুগলে যতগুলো প্রোডাক্ট আছে, যেমন আপনি যদি গুগল প্রোডাক্টস লিখে সার্চ দেন, প্রোডাক্টস, হ্যাঁ, আপনি লিখে সার্চ দেন, তাহলে দেখেন এখানে গুগলের সকল প্রোডাক্টস এন্ড সার্ভিস দেখাবে। যেমন দেখুন, গুগল সার্চ, তারপরে ইমেইল, গুগল ব্রাউজার, হ্যাঁ, তারপর নিচের দিকে নামেন, যেমন গুগল ওয়ার্ক স্পেস, গুগল ক্লাসরুম, তারপরে ক্রোম বুকস, গুগল মিট। তো আমরা আসলে কয়টা গুগলের সার্ভিস সম্পর্কে জানি? দেখুন এখানে প্রচুর গুগলের সার্ভিস রয়েছে, দেখছেন কতগুলো সার্ভিস। কিন্তু আমরা যদি গুগলের সার্ভিস সম্পর্কেও যদি একটু স্টাডি করার চেষ্টা করি যে গুগল কি কি সার্ভিস আমাদের দেয়, তাহলে কিন্তু আমরা দেখবো যে আমাদের প্রয়োজনীয় অনেক সার্ভিস রয়েছে যেগুলো কিন্তু আমরা জানিই না যে গুগল এইটার মাধ্যমে দেয়। আর গুগলের সুবিধা হলো যে আপনি যত ধরনের সার্ভিস রয়েছে এখানে যতগুলো দেখতেছেন আপনি, এগুলো সবই একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে ব্যবহার করতে পারেন। প্রশ্নটা ছিল যে এটা কি ডিলিট হয়, এটার জন্য কি অ্যাকাউন্ট তৈরি করা লাগে? আপনি যখন গুগল কিপস আপনি ইনস্টল করবেন আপনার কম্পিউটারে তো ইনস্টল করা লাগে না, সরাসরি ব্রাউজ করতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে। মোবাইলে আপনি একটা অ্যাপস ইনস্টল করবেন কিপস, এই কিপটা হচ্ছে আপনি জাস্ট লগ ইন করবেন আপনার এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে, অটোমেটিক লগ ইন হয়ে যাবে, যেহেতু আপনার মোবাইলে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করা আছে। প্লে স্টোরে যেমন আপনি যখন কাজ করতে চান তখন প্লে স্টোরে কিন্তু লগ ইন করাই লাগে, গুগল কিপ অটোমেটিক লগ ইন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে গুগল কিপের ছাড়াও আরো অনেক ধরনের সফটওয়্যার রয়েছে। যেমন আমি যদি বলি যে অনলাইন অনলাইন নোট, নোট এরকম যদি আমি লিখে সার্চ দেই, তাহলে আমি এরকম অনেক ধরনের সফটওয়্যার পাবো, যেমন বেস্ট অনলাইন নোটস, এভার নোট, মাইক্রোসফট ওয়ান নোট, অ্যাপল নোট, গুগল কিপ, নেশন ফর কোলাবোরেশন, এরকম টাইপের বেশ কিছু অনলাইনে নোট আছে। এভার নোটটাও বেশ ভালো, এভার নোটটাও অনেকেই বেশি ব্যবহার করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমি নোট নিয়ে আলোচনা করছি? এই জন্য নোট নিয়ে আলোচনা করছি যে আপনার হিউজ যে হচ্ছে ইয়াটা, আপনার হচ্ছে ডাটা, কিংবা আপনার মাথার ভিতরে এখন একটা খেলে যাচ্ছে, আপনি কাজ করতে করতে আপনি সেটা হয়তো কোথাও লিখে রাখতেছেন, বাট আমাদের প্রবলেমটা কি সেটা আমরা ভালোভাবে সংরক্ষণ করি না। একটা সময় কিন্তু আর সেটা থাকেও না। তাতে করে হয় কি যে আমি আজ থেকে 1 বছর আগে কি শিখছি সেটা কিন্তু আমরা ভুলে যাই, কিংবা কিছু একটা মনে করছিলাম সেটা আমি লিখে রাখছি, সেটা কিন্তু আমরা ভুলে যাই। তা আমরা এই যে যে নোট গুলা বলতেছি, অনলাইন নোট, এগুলোতে যদি আমরা কোনো কিছু লিখে রাখি কিংবা কোনো সংরক্ষণ করে রাখি, কোনো ইমেজ হতে পারে কিংবা সেটা হতে পারে কোনো একটা সুনির্দিষ্ট লিঙ্ক, যে এই লিঙ্কে এই জিনিসটা পাওয়া যায় কিংবা এই ওয়েবসাইটে এই জিনিসটা হয়, আমি এটা লিখে ওই ওয়েবসাইটের লিঙ্কটা ওখানে লিখে রাখলাম আর কি, কিংবা কপি পেস্ট করে রাখলাম। তাতে করে হবে কি যে বছরের পর বছর আমার যতদিন ওই ইমেল অ্যাড্রেস আমার ভুলবো না, ততদিন আমি ওটা দিয়ে লগ ইন করলেই কিন্তু আমি তথ্যগুলা পেয়ে যাব। তো এইভাবে আপনারা অনলাইন যে নোটস গুলো রয়েছে সেইগুলো হচ্ছে আপনারা চেষ্টা করবেন সেগুলো নোটস রাখতে। তবে আমি এখন দিন দিন আবার লেজি হয়ে গেছে, আগে কিন্তু খুব করতাম, এখনো আমি টুকটাক সময় পেলে আমি নোট লিখি। তো নোট লিখার ব্যাপারটা আপনারা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তো আমরা কেন এখানে নোটসে আসলাম এই জন্য যে আমরা চাই যে আমরা এখন যা করব সেগুলো নোটে লিখে রাখবো। তো আমি চলেন আমরা এখানে টেকে নোটে এখানে ক্লিক করে ফেলি। এখানে ক্লিক করলে দেখেন টাইটেল বলতেছে, আমরা চাইলে টাইটেলে এখানে লিখে যে কোনো একটা টাইটেল দিয়ে একটা নোট আমি এখানে লিখতে পারি। এখানে দেখেন কালার করতে পারি, ইমেজ অ্যাড করতে পারি, আপনার যে কোনো লিঙ্ক আমি কপি পেস্ট করতে পারি, মানে সবকিছুই এখানে করা পসিবল। আর এটা এমন একটা বিষয়, সেটা হলো যে আপনাকে আলাদা করে সেভ করার দরকার নাই, আপনি যা লিখবেন অটোমেটিক
অটোমেটিক সেভ হতে থাকবে, মানে আপনাকে আলাদা করে কোনো লিখার এখানে সেভ করার দরকার নাই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনার এই নোটটা আরেকজনের সাথে শেয়ার করতে, মানে আপনি একাধিক মানুষ মিলে নোটটা তৈরি করবেন, তো সেই ক্ষেত্রে আপনি যাই লিখবেন এখানে দেখেন কোলাবোরেটর বলে অপশন রয়েছে, এই জায়গাতে আপনি চাইলে অন্য কাউকে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এটাকে সেভ করে দিলে সেও এই নোটটা দেখতে পারবে। মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। তো আমরা আজকে নোটের ব্যাপারটা জানলাম। তো আমি বেশিরভাগ সময় আমি গুগল ডক্সে কোনো তথ্য সংরক্ষণ করি, মানে সেটা একটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো পাতা হয়, সেজন্য আমি গুগল ডক্সেই লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেজন্য আমি সরাসরি গুগল ডক্সে চলে আসলাম। আরো বলে রাখি যে গুগল ডক্স এটাও কিন্তু অনলাইন নোট হিসাবেই কাজ করে। আমি যে ইতিপূর্বে ডক্স গুলো লিখেছি দেখেন এখানে কিন্তু সবগুলো এখানে দেখাচ্ছে সিরিয়ালি, এখানে কিন্তু অনেক ডক্স দেখাচ্ছে যে আমি এর আগে এগুলো আমার আমার ক্লায়েন্ট আমার আমার যারা স্টুডেন্ট তারা কিন্তু আমাকে অনেক কিছু শেয়ার করছে, সবই কিন্তু এখানে অটোমেটিক সেভ হয়ে আছে এবং আমি চাইলে এখান থেকে সেগুলো দেখতে পারবো আগের। তো সেই জন্য আমি গুগল ডক্স ব্যবহার করি এবং এখানে একটা বড় পরিসরে লেখা যায়, সেই জন্য আমার এটা দেখতে ভালো লাগে, এই জন্য আমি এটা ব্যবহার করি। আপনারা চাইলে ছোট পরিসরে আপনারা করতে পারেন। যাই হোক, তো আমরা এখানে চলে আসলাম। আমরা চাচ্ছি যে হচ্ছে প্রয়োজনীয় হচ্ছে টুলস নিয়ে আমরা কথা বলবো। তা আমি এখানে লিখলাম হচ্ছে প্রয়োজনীয় টুলস, ঠিক আছে। তো আমরা এখানে আরেকটু টাইটেলটা বড় করি, ডিজিটাল। আজাদ ভাই একটু মিউট করেন, মার্কেটিং এর প্রয়োজনীয় টুলস। ওকে ফাইন, সো আমরা একটা টাইটেল দিয়ে দিলাম। সবসময় যেটা আমরা ভুল করি সেটা হলো যে আমরা কোনো ডকুমেন্ট ফোল্ডার ফাইল সেভ করতেছি এম 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 এল এল এল, মানে জাস্ট আমরা টাইটেল ছাড়াই কোনো কিছু করে ফেলি, এটা কিন্তু খুবই দূষণীয়। আপনি যে কোনো ডকুমেন্ট যখন লিখবেন সেই ডকুমেন্টের টাইটেল আগে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে পরবর্তী সময় আমি জাস্ট টাইটেলটা দেখলেই বুঝতে পারি যে আসলে এই ডকুমেন্টটা কি রিলেটেড। তো আমরা এটা করি না অনেক সময়, জাস্ট আমরা একটা ডকুমেন্ট লিখে সেভ করে রাখছি এস নামে, এখন এস দিয়ে আমি কি বুঝবো, পরে সার্চ দিলেও তো আমি পাবো না ওই জিনিসটা। তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই যখন কোনো ডকুমেন্ট সেভ করব তখন ওই ডকুমেন্টের টাইটেলে কিংবা যে ফাইল নেম আছে সেই নেমে আমি লিখে দিব যে ডকুমেন্টের ভিতরে কি আছে। তো যাই হোক, আমরা এখানে আমরা লিখে দিচ্ছি এখানে। এখন দেখেন যে আমি যদি এখানে মোস্ট পপুলার পপুলার প্রোডাক্ট না, মোস্ট পপুলার টুলস টুলস ফর ডিজিটাল মার্কেটিং, আমি আপনাদের এটা লিখে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের আমি চেনাইতে পারি যে আসলে এগুলো কি, এগুলো কেন। এগুলো আমি জাস্ট কয়েকটা সাইট র্যান্ডমলি ওপেন করতেছি, এটার কারণ হচ্ছে যে আমি কম্পেয়ার করতে পারবো। আমি একটা তথ্য নিয়েই জাস্ট সন্তুষ্ট থাকলাম এরকম না, আমি চাই যে ক্রস চেকিং করতে। হোয়াট ইজ ক্রস চেকিং? সেটা হলো যে আপনি একাধিক সাইট থেকে মিলিয়ে একটা তথ্য নেন। একজন নাপা খাইতে বসে বলে আপনি নাপা খেয়ে বসে আছেন আর কিছু করতেছেন না, তাইলে হবে না। আপনি আরো 2-4 জন ডাক্তারের সাথে পরামর্শ নেন যে আমার এই অসুখ, আমি এটাতে শুধু নাপা খাইলে কি হবে না আরো কিছু করতে হবে। তো একজন বললো যে ঠিক আছে নাপা নাপা খাইছেন ভালো করছেন, আরো কিছু করতে হবে, এইটা করতে হবে। আপনি আরো 2 জায়গাতে খোঁজ নিয়ে দেখেন, তাহলে আপনার তথ্য তুলনামূলক ভাবে করতে পারবেন, এটাকে আমরা বলছি ক্রস চেকিং। তো সেই ক্ষেত্রে ক্রস চেকিং সেই সমস্ত জিনিসগুলোতেই করবেন যে জিনিসগুলোতে আসলে আপনি ওই ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ কিংবা ব্যাপারটা খুবই জটিল। এখন আপনি যদি এমন ছোট ছোট বিষয় নিয়ে ক্রস চেকিং করতে শুরু করেন তাহলে আপনার সময় ওয়েস্ট হবে। কারণ আপনি আপনার জ্বর হয়েছে আপনি জানেন যে মোটামুটি নাপা খাইলে হবে। তো সেই ক্ষেত্রে যদি সেটা 3 দিন 4 দিন হয়ে গেল তারপরেও মানে সারতেছে না, তারপর আপনি চেকিং করতে আছেন, তাইলে হবে না, আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে সরাসরি। তো এইটাও আপনাকে খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি এখানে চলে আসলাম। দেখুন এখানে হচ্ছে বেশ কিছু টুলস এর নাম দেওয়া আছে, তার ভিতরে গুগল অ্যানালাইটিক্স, তারপরে SEME রাশ, তারপরে বাজ স্ট্রিম, তারপরে অ্যাক্টিভ কোলাব, তারপরে ফেসবুক বিজনেস ম্যানেজার ফর ফেসবুক ইনসাইটস, তারপরে রয়েছে হটজার, তারপরে হচ্ছে লিঙ্কডিন প্রোগ্রামেটিক অ্যাডস, তারপরে অ্যাড রোল, এরকম অনেকগুলো আছে। এখানে দেখেন এখানে কি কি আছে, এই জায়গাতে দেখেন স্প্রাউট সোশিয়াল, তারপরে হচ্ছে লুমলাই, তারপরে অডিয়েন্স, তারপরে সেনগ্রিড, তারপরে লিম লিস্ট, তারপরে মোসেন্ট AHREFS, তারপরে হচ্ছে এখানে আশরেফ, এরকম অনেকেই অনেক ধরনের উচ্চারণ করে, তবে AHREF এখানে এই HREFS হচ্ছে হাইপার রেফারেন্স আর কি অ্যাকচুয়ালি, সেটা এর যুক্ত করে মোটামুটি একটা সাইট তৈরি করছে। যাই হোক,
তারপরে উচ্চারণে ভুল হলে ক্ষমা করবেন, আসলে অনেকেই অনেক ধরনের উচ্চারণ করে, স্পেলিং মিস্টেক হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা আনবাউন্স নামের একটা সাইট দেখছি, এরকম অনেকগুলো সাইট রয়েছে, দেখবেন যে সবগুলো মিলাই দেখবেন যে কমন কিছু সাইট রয়েছে। কমন দেখুন এখানে মেল চিম্প, হাবস্পট, মোবাইল মানকি, ট্রেলো, গুগল অ্যানালিটিক্স, তারপরে হচ্ছে কিস ম্যাট্রিক্স, তারপরে ফলোয়ার ওয়াঙ্ক, অল ইন ওয়ান এসিও প্যাক, বাজসুমো, ক্রেজি এগ, হ্যাঁ, অ্যাডোবি সাইন, ড্রপ বক্স, ওডেক্স ওয়ার্ক, আপওয়ার্ক, ফাইবার, এই সমস্ত জিনিসগুলো দেখবেন যে এরকম 4-5টা সাইটে যদি আপনি যান তাহলে কমন কিছু টুলস সম্পর্কে আপনার ধারণা হবে। তো এখন আমাকে প্রশ্ন করেন কেউ, কিংবা এরকম প্রশ্ন হতে পারে, সেটা হলো যে আসলে টুলস কি জিনিস, কিংবা এগুলো কি কাজে লাগে, কিংবা এগুলো আসলে কেন আমরা স্টাডি করব। তো আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে নেটওয়ার্কিং করতে গেলে, নেটওয়ার্ক মার্কেটিং, কিংবা নেটওয়ার্ক মার্কেটিং অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং আমরা কথা বলছিলাম, ডিজিটাল মার্কেটিং যদি আমরা করতে চাই তাহলে আমাদের বেশ কিছু বিষয় ধাপ পার করতে হবে। সেই ধাপগুলোকে সহজ করার জন্য, ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে, আপনি এই টুলস গুলো ব্যবহার করলে আপনি খুব স্বল্প সময়ে আপনি কাজটা করতে পারবেন। তো যদিও টুলস তখনই আসে যখন কোন একটা স্পেসিফিক আপনি কাজ করতে চাচ্ছেন, সেই কাজটা সহজ করার জন্য ওই টুলসটা আছে কিনা এই জিনিসটা জেনে তারপর টুলস সম্পর্কে জানতে হয়। কিন্তু আমরা অগ্রিম কেন জানবো? সাপোজ মনে করেন আপনি একটা ইয়া নিলেন যে আমি অন্ততপক্ষে এই সপ্তাহটা বসে না থেকে 10টা টুলস সম্পর্কে আমি একটু স্টাডি করব, যে কোন টুলস এর কি কাজ। হয়তো এরকমও হতে পারে যে টুলস গুলো জানতে গিয়ে আপনি নতুন কাজের সন্ধান পেলেন, আচ্ছা ঠিক আছে এই কাজটা তো এইভাবে হয়, তাহলে আমি ঠিক এইভাবে আমি কাজটা করব। ফর এক্সাম্পল হিসাবে কেউ আপনাকে এসইও করাবে, তো এসইও এর কাজটা নিশ্চয়ই খুবই সময়সাধ্য ব্যাপার এবং অনেক সময় ধরে কাজটা করতে হয়। তো আপনি এমন একটা টুলস পাইলেন যে টুলস এর মাধ্যমে এসইও এর কাজটা আরো সহজ হয়ে যায়, তাহলে আপনি কাজটা শিখে গেলেন, ওই টুলস এর কাজ শিখে গেলেন, তখন আপনি কাজটা ধরতে পারবেন যে ঠিক আছে তুমি আমাকে তোমার সাইট দাও, আমি তোমার সাইটটা এসইও করে দিব, কিংবা তোমার সাইটটা আমি একটা সুনির্দিষ্ট পর্যায়ে র্যাঙ্ক করে দিব। তাহলে কিন্তু আপনি ওই টুলসটার কাজ জানার কারণে আপনি কাজটা শিখে গেলেন এবং সেইভাবে আপনি আর্নিংও করতে পারলেন। আবার এমনও আছে যে তারা হচ্ছে নিজের সাইটের জন্য কাজ শেখার জন্য টুলস এর কাজ শেখে, যে আমার একটা সাইট আছে, আমি চাচ্ছি এই সাইট থেকে ইনকাম করতে, তাহলে আমাকে অবশ্যই সেই টুলস গুলো সম্পর্কে জানতে হবে। তো চলুন আমরা কিছু কমন কিছু টুলস নিয়ে আলোচনা করি। তো আমি প্রথমে যে টুলস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেল চিম্প। মেল চিম্প তো মেলচিম বেসিক্যালি হচ্ছে একটা আমেরিকান মার্কেটিং অটোমেশন প্ল্যাটফর্ম অ্যান্ড ইমেল মার্কেটিং সার্ভিস। এই এরা বেসিক্যালি হচ্ছে ইমেল মার্কেটিং করে। আপনারা দেখবেন যে আপনাদের মোবাইলে লাগাতার অনেক মেসেজ আসে এবং একাধিক সিম থাকলে দেখবেন সেম মেসেজ একাধিক সিমে চলে আসছে। তো এইটা হয় কিভাবে? সেটা হলো যে কোম্পানি একটা সুনির্দিষ্ট ক্যাম্পেইন যখন চালায় তখন ওই মেসেজটা একটা নির্দিষ্ট এলাকা ভেদেও দেয়, আবার সকল ইউজারকেও পাঠায় দেয়, মানে একসাথে সকল ইউজাররাও পেতে পারে, আবার এলাকা ভেদে ওই মেসেজটা যাচ্ছে সেরকমও হতে পারে। এই জিনিসটাকে বলা হয় বাল্ক, বাল্ক এসএমএস। তো আপনি বাল্ক কথাটা আগে বুঝেন, বাল্ক মানে একসাথে অনেক অ্যামাউন্ট, মানে সেটা সুনির্দিষ্ট না যে 100-200 এরকম না, অনেক অ্যামাউন্টকে আমরা বাল্ক বলি আর কি। সাপোজ বলে কারণ বাল্ক অ্যামাউন্টের আমি হচ্ছে নারিকেল কিনবো, তার মানে আমি কয়টা নারিকেল কিনবো এটা ঠিক নাই, আমি 100টাও কিনতে পারি, 1000টাও কিনতে পারি, এটাকে বাল্ক বলি আমরা। এখন বাল্কের সাথে আপনি যুক্ত করেন কি এসএমএস, তার মানে একাধিক অনেকগুলো মেসেজ আপনি পাঠাবেন একসাথে, সেটাকে আমরা বাল্ক এসএমএস বলবো। তো বাল্ক ইমেল পাঠাবেন আপনি। তো এখন বাল্ক ইমেল পাঠানোর জন্য আপনাকে কোনো না কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে। এখন মনে করুন যে একটা আপনি যদি এভাবে লিখেন জিমেইল মেইল লিমিট, হ্যাঁ, আমি জিমেল মেল লিমিট করে দেখলাম যে 2000-এর একটা লিমিট আছে, মেসেজ পার ডে ডেইলি সেন্ডিং লিমিট হচ্ছে 2000, হ্যাঁ, আর 500 ফর ট্রায়াল অ্যাকাউন্ট, মানে সেটাও আবার অ্যাকাউন্টের ওদের আবার কিছু কিছু জি সুইট আছে সেটা কিনতে হয়। তো তারপরেও আপনি এটা জেনে রাখেন যে 2000 মানুষকে মেল পাঠাতে দিবে জিমেল, তার বেশি দিবে না একদিনে। তো আপনার মনে করেন 2 লক্ষ মেসেজ পাঠাতে হবে একই দিনে, তখন আপনি কি করবেন? তখন মাস্ট বি আপনাকে কোনো না কোনো সফটওয়্যারের কিংবা কোনো না কোনো সার্ভিসের হেল্প নিতে হবে। তখন তার ভিতরে এই মেল চিম্প হচ্ছে একটা, তার ভিতরে এই মেল চিম্প একটা। এখানে আপনি প্রাইসিং এ ক্লিক করেন, প্রাইসিং এ ক্লিক করলে অবশ্যই এটা প্রিমিয়াম জিনিস, ফ্রিতেও আপনি পারবেন যে আপনি হচ্ছে 200 কন্ট্যাক্টস আপনি লোড দিতে পারবেন। এছাড়াও মান্থলি $9, $14, $299 কোনটার কি সুবিধা সেটা এখানে বিস্তারিত লেখা আছে, আপনি চাইলে এইগুলো স্টাডি করতে পারেন। তবে মেল চিম্পের মূল কাজটা হলো যে আপনার মেইল কালেক্ট করা, মেইল পাঠানো, হ্যাঁ, ক্যাম্পেইন তৈরি করা। সাপোজ মনে করুন যে আপনি
তিব্বত কদুর তেল বিক্রি করবেন। তো আপনার যারা তিব্বত কদুর তেল বিক্রি করবে, তো সেই ক্ষেত্রে আপনি একটা সার্ভে তৈরি করলেন আগে, মানে আপনার তো আগে ইমেল অ্যাড্রেস লাগবে। তো কাদের ইমেল অ্যাড্রেস লাগবে? যারা মেয়ে বেসিক্যালি, কিংবা যারা তেল ব্যবহার করে, অনেক পুরুষেরা কিন্তু তেল ব্যবহার করে না, তো মেয়েদের ইমেল অ্যাড্রেস লাগবে। তো আপনার তো ওরকম ইমেল অ্যাড্রেস নাই, আগে মেল কালেক্ট করতে হবে। সেই জন্য আপনি সুনির্দিষ্টভাবে একটা ফেসবুকে বুস্ট করলেন যে যারা হচ্ছে একটা সুনির্দিষ্ট টেকনিক্যালি আপনি বুস্ট করলেন, সেটা হলো যে হচ্ছে আপনি লিখলেন যে হচ্ছে মাথা গরম হয় আপনার, এবং আপনি একটা পার্মানেন্ট সলিউশন চান, এবং হচ্ছে আপনি পড়াশোনায় অমনোযোগী, কিংবা আমি জাস্ট আমার আইডিয়াটা জেনারেট করতেছি, দেখেন কিভাবে আইডিয়াটা জেনারেট হয়। আপনি কি পড়াশোনা মনোযোগী, আপনি কি এমন কিছু চান যেটাতে আপনার পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে দিবে, তাহলে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করুন। আবার নিচে লিখে দেন মেয়েদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা, মেয়েদের জন্য স্পেশাল অফারের জন্য অবশ্যই ইমেল অ্যাড্রেস টাইপ করুন। তাহলে আপনি মেয়েদের জন্য আলাদা একটা প্রায়োরিটি দিলেন, তাহলে দেখবেন। অথবা আপনি যখন ক্যাম্পেইনটা চালাবেন তখন আপনি ফিমেল করে দিলেন, শুধুমাত্র ওই অ্যাডটা ফিমেলের কাছেই যাবে, যে আপনি পড়াশোনায় অমনোযোগী, আপনি কি পড়াশোনায় মনোযোগী ফিরে পেতে চান, তাহলে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করুন। আমরা আপনাদের একটা টিপস দিব, কিংবা একটা ইবুক দিব, কিংবা একটা বই দিব, কিংবা একটা একটা সোর্স দিব, যেখান থেকে আপনি দেখে আপনি সেটা করতে পারেন। এটা টোটালি ফ্রি, এটার জন্য কোনো টাকা দেওয়া লাগবে না। তাহলে আপনি ক্যাম্পেইনটা রান করে দিলেন, আপনি দেখবেন যে এই ক্যাম্পেইনটার জন্য আপনার খরচ হয়েছে মনে করেন 500 টাকা কিংবা 1000 টাকা। তাতে করে আপনি 5000 মেল পাইছেন, মানে 5000 মেল সাবমিট করছে ওইটা, মানে ইমেল অ্যাড্রেস সাবমিট করছে। সেই ইমেল অ্যাড্রেস আপনি যখন পাইছেন, তখন তাদেরকে একটা ফ্রি কোনো সাজেশন আপনি আগে থেকে তৈরি করে রেখেছেন, সেটা আপনি ওই ইমেল দিয়ে দেন। তাতে করে সবাই কিন্তু স্যাটিসফাইড হয়ে গেল। এখন মেইল যে আপনি ডাটাগুলো কালেক্ট করছেন, সেই ডাটাগুলো দিয়ে আপনি পরবর্তী সময় যে কোনো ক্যাম্পেইন চালাতে পারবেন। ওই যে তিব্বত কদুর তেল, আপনি তিব্বত কদুর তেলের জন্য একটা সুনির্দিষ্টভাবে মেইল সুন্দর করে সাজাইলেন, সাজানোর পর আপনি সেখানে লিখলেন যে তিব্বত কদুর তেলের জন্য, তিব্বত কদুর তেল এমন একটা তেল যেটা মাথা ঠান্ডা করে এবং আপনার দুশ্চিন্তা দূর করবে, এরকম টাইপের কিছু একটা সুন্দর করে, অবশ্যই লজিক্যাল, ইলজিক্যাল না, তথ্য দিয়ে সেই মেইলটা আপনি সকল মেইলে পাঠাই দেন। তো যদি 5000 মানুষ মেল দেখে, তাহলে অন্তত পক্ষে 100 জন এই ব্যাপারে আগ্রহী হবে, এবং অন্তত পক্ষে 50 জন এই তেলটা কিনবে। 5000-এর ভিতরে রেশিও থাকে যে আপনি যদি কত মানুষের কাছে যাচ্ছেন এবং কত মানুষ সেটা কিনতেছে, এবং টার্গেটেড যদি মেল ভালোভাবে কালেক্ট হয়, ওই যে আপনি ক্যাম্পেইন রান করছেন, 1000 টাকা খরচ করছেন, তাহলে অবশ্যই এটা বেছে আপনি মেলটা কালেক্ট করেছেন। কালেক্ট করার পর নিশ্চয়ই তারাই আপনার ইমেল সাবমিট করছে যারা পড়াশোনায় অমনোযোগী, কিন্তু পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে নিতে চাচ্ছে, তারাই কিন্তু এটা করে থাকে। তাদের তাহলে দুশ্চিন্তা আছে, সেই দুশ্চিন্তাকে টার্গেট করে আপনি দেখেন কতখানি এখানে এফোর্ট দিতে হয়েছে। আমি কিন্তু ইনস্ট্যান্ট এরকম একটা ক্যাম্পেইনের কথা চিন্তা করলাম। যারা মার্কেটার তাদের এরকম ইনস্ট্যান্ট অনেক চিন্তা থাকে মাথায়, এইভাবে আমি মেল কালেক্ট করবো, এইভাবে আমি মার্কেটিংটা করব। তাহলে তিব্বত কদুর তেল বিক্রি করা কিন্তু ওই যিনি ক্যাম্পেইন পরিচালনা করতেছেন তার কিন্তু মূল উদ্দেশ্য ছিল। তিব্বত কদুর তেল বিক্রি করাই হচ্ছে তার মূল উদ্দেশ্য ছিল। কিন্তু এই একটা পুরো ক্যাম্পেইনটা আমরা কি করতে পারলাম, এই একটা ছোট্ট একটা ট্রিক্স খাটিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারলাম। তো এইভাবে আমরা খুব সহজে কিন্তু যে কোনো ক্যাম্পেইন চালাতে পারি, এবং এই মেলচিম ব্যবহার করে সেই যে হাজার হাজার লক্ষ লক্ষ ইমেল সেটা পাঠাতে পারি। শুধু তাই না, এই মেলচিম্পের মাধ্যমে আপনি যে তিব্বত কদুর তেলের একটা সুন্দর করে আপনি সাজাবেন টেমপ্লেট, সেটাও কিন্তু করতে পারেন। হ্যাঁ ভাই, এই যে মেইলচিম, এটা বাংলাদেশে তার মানে কোনো কোম্পানি ব্যবহার করে? আচ্ছা, আমরা তার এই মানে আমি তো প্রশ্নের এর আগে কোথাও জানিনি বাংলাদেশে হয়তো ব্যবহার হয় এরকম কোনো। আচ্ছা, আমরা এই প্রশ্নের উত্তর দিব। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হলো যে আমাদের জুমের মিটিং এর সময় শেষ হয়েছে, আমরা এখনই আবার লিংক দিয়ে দিচ্ছি, আমরা আরেকবার জুমে মিটিং যুক্ত হব। আপনি মিটিং শেষ করে আমি আরেকবার মিটিং লিংক দিয়ে দিচ্ছি এখনই। ঠিক, আচ্ছা আমরা তাহলে উত্তর চলে যাই। শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর বাঘা বাঘা কোম্পানিগুলো এই মেলচিম্প ব্যবহার করে। কারণ হচ্ছে যে মেলচিম্প খুব রিয়েলেবল একটা সার্ভিস, যারা আর কি ট্রাস্টেবল কোম্পানি, যারা এই ধরনের মার্কেটিং এর জন্য প্রচুর পরিমাণ মানুষ এটা করে। আর এটার বেশ কিছু ফিচার যুক্ত হয়েছে, মানে বেশ কিছু বিষয় যুক্ত হয়েছে যেগুলো মেলচিম্পকে অসাধারণ করে চলছে। দেখেন, গ্রো উইথ মেলচিম্প, দেখেন এখানে কাস্টমারে কিছু লেখা আছে যে ভিমো ব্যবহার করে, টেড, এটা বড় বড় কোম্পানি ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে শুধু বাংলাদেশ কেন, বাংলাদেশের থেকে অনেকগুলো কোম্পানি, আমরা যদি একটু যাই যে মেলচিমটা আসলে কি ধরনের জিনিস করে, তো তাহলে আপনারা বুঝবেন। যে আমি একটু গুগলে যাই, আপনারা হয়তো বা গুগল মেলও ভালো করে ব্যবহার করেননি অনেকেই,
তা আমি গুগলে গেলাম, যাওয়ার পরে গুগল মেইল ওপেন করতেছি, করার পর দেখেন এখানে প্রমোশন বলে একটা ট্যাব থাকে। প্রাইমারিতে যারা মেল করে, মানে প্রাইমারি এবং আপডেটস এর ভিতরে আমাদের যেগুলো আগত মেল সেগুলো বেসিক্যালি কেউ পাঠাইছে আমাকে মেল, সেটাই আমরা দেখি। কোনো কোম্পানি হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে। তো দুইটা ট্যাব আলাদা থাকে, সেটা হলো সোশ্যালস এবং প্রমোশনস। সোশ্যালস মানে আমার ফেসবুক, টুইটার, ইউটিউব, এগুলো আমার সোশ্যাল প্ল্যাটফর্ম, সেখান থেকে আগত মেলগুলো এখানে আসে। এবং প্রমোশনের ভিতরে যেগুলো মার্কেটিং রিলেটেড মেইল, মানে মার্কেটিং করতেছে কেউ, সেই সমস্ত মেইলগুলো এই প্রমোশনের ভিতরে আসে। ফর এক্সাম্পল হিসাবে মনে করুন যে আমরা এখান থেকে অনেকগুলো, যেমন হচ্ছে চালডাল.কম, এ দেখেন চালডাল.কমে ক্লিক করলে তারা একটা টেমপ্লেট পাঠাইছে আমাকে, যে ক্যাশ অন ডেলিভারি বুঝে নিন, দরকারি গ্রোসারি, এরকম টাইপের একটা টাইটেল দিচ্ছে। আমার কাছে মেলটা আসছে এবং লেখা আছে এনজয় ক্যাশ অন ডেলিভারি উইথ ফাস্টার ডেলিভারি, অর্ডার নাও। এখানে ক্লিক করলে কোথায় যাবে? এখানে ক্লিক করলে চলে যাবে হচ্ছে তাদের ওয়েবসাইটে, এবং ডাউনলোড অ্যাপ এখানেও করছে। এই যে একটা টেমপ্লেট সুন্দর করে আসছে আমার কাছে, সেইটা তারা একটা সুনির্দিষ্ট পর্যায়ে এরকম টুলস, যারা মেল চিম্পের মতো এরকম টুলস দিয়ে তারা আমাদের এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মেলটা পাঠাইছে। হয়তো আমি কোনো সময় চালডাল.কমে লগ ইন করছিলাম, সেখান থেকে আমার তথ্য, ইমেলের তথ্য কালেক্ট করছে। দেখেন এখানে তারা পাঠাইছে info@চালডাল.কম থেকে, এবং আমাকে পাঠাইছে hello swapno@gmail.com, এই ঠিকানায় আমরা পাঠাইছে। এখন দেখেন এই info@চালডাল.কম এর একটা লিমিটেশন আছে, তারা চাইলেই হাজার হাজার মানুষকে পাঠাতে পারবেন একসাথে মেল। তারা এরকম একটা টুলস ব্যবহার করে এরকম হচ্ছে হাজার হাজার মানুষকে পাঠাইছে। তো এখন ঈদের সময় সে চালডাল.কম আমাকে বলতেছে যে একটা ডিম কিনলে দুইটা ডিম ফ্রি, কিংবা একটা হচ্ছে মাছ কিনলে হচ্ছে মাছ কিনলে ছাই ফ্রি, এরকম টাইপের হচ্ছে ক্যাম্পেইন চালু করছে। আমার তো দেখে ইমপ্রেস হয়েছি আমি, মাছের সাথে ছাই, ঢাকা শহরে ছাই কোথায় পাবো, ছাইয়ের জন্য মাছ কিনি। এরকম টাইপের ক্যাম্পেইন তারা চালায়। দেখেন এখানে শুধুমাত্র আমি না, দেখেন ওয়াও অফার ফ্রি ওয়ান ভীম বার, দেখছেন যে কোনো অর্ডারে একটি ভীম বার ফ্রি, দেখছেন। এই যে অর্ডার নাও, এখানে ক্লিক করলে কি হচ্ছে, এই যে দেখেন এখানে চালডাল.কম এর সাইটে চলে আসতেছে, এবং এখান থেকে আমি অর্ডার করব, তাহলে যে কোনো অর্ডার করলে আমার একটা ভীম বার আমি ফ্রি পাবো। তো এই জিনিসটার জন্য অবশ্যই এই মেল চিম্পের মতো হচ্ছে আমরা সফটওয়্যার ব্যবহার করতে পারি। এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, খুব ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখবেন। সেটা হলো যে কোনো সফটওয়্যারের অল্টারনেটিভ যদি জানতে চান আপনারা, সাপোজ মনে করেন কেউ একজন বলছে যে ভাই তুমি অমুক সফটওয়্যার ব্যবহার করো, এটা খুব ভালো জিনিস, তো আপনার দেখার দরকার আছে যে ওইটার মতো আরো কোনো কিছু আছে কিনা, সেটা কিভাবে বের করবেন আমি দেখাই দিই। যেমন সাপোজ মনে করেন মেল চিম্প আমি লিখে কপি করলাম, আমি মেল চিম্প লেখার পর অল্টারনেটিভ লিখে সার্চ দিব, মানে মেল চিম্প অল্টারনেটিভ, তাহলে দেখুন এখানে 9 বেস্ট মেল চিম্প অল্টারনেটিভ 2021, এরকম টাইপের প্রচুর পরিমাণে সাইট পাবেন, যেটা দেখাবে যে মেল চিম্পের বদলে আরো কি কি সফটওয়্যার আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন চাইলে। যেমন দেখেন এখানে মোস্ট সেন্ড, হাব স্পট, সেন্ড ব্লু, তারপরে গেট রেসপন্স, কন্টাক্ট, কনস্ট্যান্ট কন্টাক্ট, তারপরে মেইলার লাইট, এরকম অনেক ধরনের সাইট রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি তারা কম্পেয়ার করে দেখাবে যে আসলে কোনটা ভালো অ্যাকচুয়ালি। তো এইভাবে আপনার কাছে দেখবেন, এটা এইভাবে মাঝে মধ্যে আমি কিন্তু কম্পেয়ার করি। বেসিক্যালি আমি যদি কোনো সাজেশন পাই, কোনো ইউটিউব থেকে হোক, কোনো রিসোর্স থেকে হোক, কোনো কিছু পাচ্ছি আমি, সেইটার আবার আমি অল্টারনেটিভ দেখি যে এটার কোনো অল্টারনেটিভ আছে কিনা। তাহলে হয় কি যে আমি একটা তুলনামূলক কম্পেয়ারটা, তুলনামূলক যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমি দেখতে পাই, এবং তাতে করে রিসোর্সটা আমার ভালো কাছে হয় যে ঠিক আছে, এমনও তো হতে পারে তার জানার কমতির কারণে অন্য সফটওয়্যার তার নাম মাথায় নাই। তো আমি জানলাম যে মেল চিম্প একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার, তো এর থেকেও কি বেস্ট হতে পারে, কিংবা বিনা পয়সায় আমি বেশি পরিমাণ মেসেজ পাঠাতে চাই, সেরকম কোনো কি আছে এরকম কোনো কোম্পানি কিংবা টুলস? তো আমি এই কথাটা লিখলাম যে অমুক সফটওয়্যার অল্টারনেটিভ, তাহলে হলো কি আমাকে অল্টারনেটিভ মানে এরকম সমকক্ষীয় যে বিষয়গুলো সেগুলো আমাকে দেখাচ্ছে। এটাও কিন্তু একটা ট্রিক্স যেটা আপনারা কাজে লাগাতে পারেন। তো এইভাবে আপনারা মেল চিম্প, একটা একটা টুলস এর কথা বললাম। রুস্তম ভাই নিশ্চয়ই প্রশ্নের উত্তর পাইছেন। এই মেল চিম্প নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, কিংবা ইমেল মার্কেটিং নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে? নাই? ভাই এটা খরচ কেমন আছে ভাই? খরচ যে প্রতি মাসে আপনার সুনির্দিষ্ট পর্যায়ে $9 $10, আপনি যখন ফ্রিতে অনেক কিছু করতে পারবেন, এটার জন্য খরচ লাগবে না আপনার, আপনি ফ্রিতে করতে পারবেন। হ্যাঁ, জাস্ট আমি একটা কল রিসিভ করি। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা ক্লাস নিচ্ছি। না স্যার, আমি একটা ক্লাসে আছি স্যার, ক্লাস থেকে বের হয়ে মেসেজ দেই। ঠিক আছে। তো খরচ যে আপনি এখানে যে কোনো সাইটে যখন যাবেন তখন প্রাইসিং বলে অপশন থাকবে,
মানে আপনি একটা সাইটে আসছেন, হয়তো বা প্রাইসিং লিস্টটা আপনি পাচ্ছেন না, আপনি কিংবা দাম কত সেটা জানার জন্য আরেকটা ট্রিক্স অবলম্বন করবেন, অমুক কোম্পানি কিংবা সফটওয়্যার প্রাইসিং এটা লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে আপনি সুনির্দিষ্টভাবে প্রাইসিং এর জন্য আপনি অবশ্যই ওই একটা লিঙ্ক পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনি একটা ধারণা পাবেন যে কত টাকা। যেমন দেখেন এখানে হচ্ছে 2000 কন্টাক্ট আপনি সংরক্ষণ করতে পারবেন, মার্কেটিং সিআরএম পাবেন, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট পাবেন, ওয়েবসাইট অ্যান্ড মেলচিম ডোমিন পাবেন, ফর্মস অ্যান্ড ল্যান্ডিং পেজও পাবেন, এবং এটা সম্পূর্ণটাই ফ্রি। হ্যাঁ, আপনার কন্টাক্টের পরিমাণ যত বাড়বে ঠিক তত আপনার টাকার খরচটাও বাড়বে। দেখুন এখানে এটা হচ্ছে 10,000, সেজন্য আপনাকে $299 খরচ করতে হবে। এবং ক্যালকুলেট ইওর প্রাইস, এখন আপনি এই জায়গাতে আপনি সুনির্দিষ্টভাবে ক্যালকুলেটও করতে পারবেন যে আপনার কত মেসেজ পাঠাতে হবে, সেই অনুযায়ী দামটাও কিন্তু আপনার এখানে নির্ধারণ হয়ে যাবে। তো সব মিলিয়ে প্রতিটারই কিন্তু এরকম প্রাইসিং পেজ আছে, সেখান থেকে আপনারা একটা ধারণা নিতে পারবেন। আমি জাস্ট কিভাবে বের করতে হয় সেটা দেখাই দিলাম, বিষয়টা কি বুঝছেন? এখন এর ভিতরে একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো যে আমাদের কাছে তো ভাই এগুলো কেনাকাটার কিছু নাই, এগুলা কিভাবে কিনবো কিংবা এইভাবে কিভাবে হবে। তো আগে কেনাকাটার বিষয় না, আপনি আগে ফ্রিতে ব্যবহার করেন, আগে বিষয়গুলো আগে বুঝেন যে ঠিক আছে, যখন আপনি ফুল একজন প্রফেশনাল মার্কেটার হয়ে যাবেন, কিংবা যখন আপনার ভিতরে একটা ইনকামের সোর্স তৈরি হয়ে যাবে, যে ঠিক আছে আমি 2 পয়সা কামাই করতেছি, তখন আপনার খরচ করার জন্য কিন্তু রাস্তা বের হয়ে যাবে। যেমন আমি একজন ডেভেলপার, তাহলে আমাকে নিশ্চয়ই বিভিন্ন থিম প্লাগইন নিয়ে কাজ করতে হয়। প্রথম দিকে আমি ফ্রি থিম প্লাগইন দিয়ে কাজ করেছি, এখন আমার কাছে কি ওই যে ছোটখাটো থিম প্লাগইন কিংবা বড় কোনো সফটওয়্যারও কিনতে আমার কোনো অসুবিধা হয় না, আমি কিনে ফেলি, কারণ আমার ওইটা লাগবেই। তো সেই ক্ষেত্রে আপনার এখন দাম নিয়ে চিন্তা করতে হবে না, আগে কাজ নিয়ে চিন্তা করতে হবে, এটার কাজ কি। তো এটা একটা মেল চিম্পের ব্যাপার, সেটা আমি আপনাদের দেখালাম মেল চিম্পের মাধ্যমে এই এই জিনিস করা যায়। এরপরে আসেন, সেটা হচ্ছে যে আমার খুবই পরিচিত একটা সফটওয়্যার, যদিও আমি সম্পূর্ণ কাজ বুঝি না, তারপরে আমি আপনাদের বলে দেই। এখন কেমন হয় যদি আপনার সাইটটা অডিট করে আপনার সাইটের কোথায় কোথায় ল্যাকিংস রয়েছে, কি কি হচ্ছে আপনার কাজ করতে হবে, কিংবা সাইটটাকে অপটিমাইজ করতে হলে কোন কোন কিওয়ার্ড দিয়ে রিসার্চ করে সে, মানে কিওয়ার্ড দিয়ে আপনি সাইটটাকে অপটিমাইজ করবেন, এগুলো যদি একজন সাজেশন দেয় তাহলে অবশ্যই আপনার নিশ্চয়ই ভালো হয়। আগে আমরা এই সাইটটা বোঝার আগে কিওয়ার্ড রিসার্চ এই বিষয়টা আগে বুঝি। মনে করুন আপনার একটা সাইট রয়েছে, যেমন আমি যদি একটা গুগলে সার্চ দিই বাংলায়, সাপোজ মনে করুন আমি এখন ইন্ডিয়া ভ্রমণ করতে চাই, তো আমি ইন্ডিয়া ভ্রমণ গাইড আমি লিখে সার্চ দিলাম, ইন্ডিয়া ভ্রমণ গাইড। দেখেন ভ্রমণগাইড.com, তারপরে হচ্ছে প্লে স্টোরে একটা অ্যাপস আছে সেটারও একটা লিঙ্ক দেখাচ্ছে, তারপর আদারব্যাপারী.com, তারপরে হচ্ছে নির্বোধ.com, এরকম বেশ কিছু 3টা সাইট কিন্তু প্রথম দিকে দেখাচ্ছে। তার ভিতরে প্রথমেরটা আছে ভারতের দর্শনীয় স্থান ভ্রমণ গাইড। তো দেখুন এখানে এই সাইটে যখন নিয়ে আসলাম, তখন ভারতীয় বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান, যেমন সিকিম, তাজমহল, মানালি, সিমলা, মেঘালয়, দিল্লি, এগুলো কিন্তু দেখাচ্ছে। এবং এখানে আমি যদি যে কোনো একটাতে ক্লিক করলে, ও যেমন তাজমহলে ক্লিক করলাম, এখানে তাজমহলের সংক্ষিপ্ত ইতিহাস, কিভাবে ঘুরে দেখবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, ভ্রমণের পরামর্শ, এই তথ্যগুলো কিন্তু পাচ্ছি আমি। তাহলে কোথায় পাচ্ছি? আমি এই ভ্রমণগাইড.com-এ। এখন নিশ্চিতভাবে এরকম হাজার হাজার সাইট রয়েছে যেখানে আপনার এই ভারতের ভ্রমণ নিয়ে তথ্য দেওয়া আছে। দেখেন আমি জাস্ট একটা সাইটে ইন্ডিয়া ভ্রমণ গাইড, তার ভিতরে 73টা রেজাল্ট দেখাচ্ছে, মানে 73টা সাইটে ইন্ডিয়া ভ্রমণ গাইড আছে। এখন আপনি 74তম সাইট, মানে আপনার সাইট আজকেই পয়দা করলেন, ইন্ডিয়া ভ্রমণ নিয়ে আপনি লিখলেন, লিখে পাবলিশ দিলেন। এখন এই 73 থেকে 74টা আপনার দিয়ে হলো, আপনারটা আছে একদম তলানিতে, তাহলে আপনার সাইটে ভিজিটর ঢুকবে না। কিন্তু আপনাকে আসতে হবে এই 1 নম্বরে ভ্রমণগাইড.com-এ, মানে .com-এর উপরে আসতে হবে আপনার, তাহলে মানুষ ইন্ডিয়া ভ্রমণ গাইড, আপনি হয়তো 2 দিন পর ভিসা ছেড়ে দিবে, ইন্ডিয়ার একটা বড় সড়ো নিউজ করলো, আপনার হয়ে মিডিয়ারা নিউজ করবে কিভাবে দেখেন একটু খেয়াল করেন, যে ইন্ডিয়াতে ভ্রমণের ভিসা মানে ট্যুরিজম ছাড়া হয়েছে, এখন থেকে বাংলাদেশিরা যারা আছেন তারা চিকিৎসার পাশাপাশি ভ্রমণ করতে পারবেন, এরকম ভাবে একটা নিউজ দিল, বিভিন্ন চ্যানেল নিউজ দিল যে এতদিন বন্ধ ছিল এখন চালু হয়েছে। যখনই এটা মানুষ নিউজ দেখবে, মানুষ যাক আর না যাক এটা নিয়ে সার্চ দিবে যে ইন্ডিয়া ভ্রমণ গাইড, ইন্ডিয়া ভ্রমণ করব, ইন্ডিয়াতে ভ্রমণে কেমন খরচ, এই টাইপের সার্চ দিবে। যখনই সার্চ দিবে, এই যে আপনি আগে থেকে ফাঁদ বেঁধেছিলেন, ফাঁদ বেঁধে না অ্যাকচুয়ালি অপটিমাইজ করে রাখছিলেন,
যখনই আপনার কেউ এরকম সার্চ দিচ্ছে তখন আপনার ওই সাইটটা সামনের দিকে দেখার কারণে আপনার সাইটে দেখবেন হঠাৎ করে ট্রাফিক ঢুকে গেছে প্রচুর। সেই ট্রাফিকে বুদ্ধি করে আপনি এই জায়গাতে একটা ইয়া করে রাখছেন যে আপনি কি ভ্রমণ করতে চান, ভ্রমণের জন্য যদি আপনি চান তাহলে অমুক কোম্পানি কিন্তু একটা প্যাকেজ দিচ্ছে, সেটাতে আপনি খুব সহজে এবং কম খরচে আপনি ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন। এবং ওই কোম্পানির সাথে আপনার চুক্তি হয়ে আছে যে যদি তোমার মাধ্যমে কোনো আমি ভিজিটর পাই কিংবা যদি কেউ আমার প্যাকেজটা কেনে তাহলে তোমাকে আমি 20% কমিশন দিব। একবার ভাবেন যে এইটা একটা সিস্টেম যেটা আমরা অনলাইনের মাধ্যমে হাজার হাজার মানুষ করতেছে, এবং এই করার কারণেই কিন্তু মানুষ কি করছে হচ্ছে ইনকাম করতেছে। আমরা HREFS.com এ আমরা আছি, এবং এখানে যাওয়ার আগে আমি কিছু কিছু পদ্ধতি বলতেছি যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আপনি ইনকাম করতে পারেন বসে থেকে। তো এখন এই এই HREFS এর কাজ কি? এটার কাজ হচ্ছে যে আপনি যে একটা ওই যে 74 নাম্বার সাইটটা বানাইছেন, বানানোর পর আপনি আগে এই ভ্রমণগাইড.com কোন কোন কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করছে, তারা কতটা ব্যাকলিঙ্ক তৈরি করছে, এই শব্দগুলো যেগুলো আপনাদের কাছে নতুন সেগুলো আমাকে বলবেন, আমি অবশ্যই বোঝাবো। মানে কতটা তারা পরিশ্রম করছে, মোট কথা যে এই ভ্রমণগাইড.com কতটা পরিশ্রম করছে, কোন কোন জায়গায় পরিশ্রম করছে, এটা তো আপনি দেখতে পাচ্ছেন না, কারণ তারা করছে, এটা ইন্টারনালি করছে, ভেতরে ভেতরে করছে, আপনি তো দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনি এটা চান যে দেখতে, এক্সপ্লোর করতে, যে আমার কম্পিটিটর, আমার যারা যিনি 1 নম্বরে আছে সে কতটুকু কাজ করেছে। আমি যদি তার থেকে 1%ও বেশি কাজ করি তাহলে গুগল আমাকে 1 নম্বরে নিয়ে যাবে। বিষয়টা কি ক্লিয়ার হচ্ছে, বুঝতেছেন? জি ভাই। জি ভাই। আচ্ছা, তো সেই জিনিসটা এক্সপ্লোর করার জন্য এই সাইটগুলো আছে। এই সাইটের মতো আরো অনেক সাইট আছে যেখানে আপনি সুনির্দিষ্ট একটা প্রাইসিং আছে, এই প্রাইসিংটা দিয়ে আপনি এজেন্সি টাইপের আছে, কিংবা আপনি এমনও আছে বাংলাদেশে অনেকে গ্রুপ বাই করে। সাপোজ মনে করেন একটার দাম হচ্ছে $99, $99 মানে প্রায় 8,000 টাকা। তো আপনার পক্ষে 8,000 টাকা দেওয়া অসম্ভব, মানে অসম্ভব বলতে গেলে মানে বেশ খরচের একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু আপনারা 100 জন মিলে এই 8,000 টাকা করছেন, তাহলে কিন্তু আপনাদের খরচটা একদম কমে গেল। তো সেই ক্ষেত্রে এরকম অনেক গ্রুপ বাই কোম্পানি কিংবা আমাদের দেশে অনেকেই গ্রুপ বাই করে, যে একটা জিনিস সবাই মিলে ব্যবহার করে, সবাই মিলে কিনি, সবাই মিলে ব্যবহার করে, তাহলে 50 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে অনেক টুলস কিনতে পাওয়া যায় যেটা গ্রুপ বাই, সেটা আমরা পরে আলোচনা করব। তবে একটা কথা মনে রাখবেন যে প্রিমিয়াম জিনিসগুলোর মজা অন্যরকম। তো আপনার এই টুলসটার কখন প্রয়োজন হবে? যখন আপনি একটা সাইট বানাই ফেলছেন, সাইটটাকে সাজাইছেন সুন্দর করে, আপনি সাইটটাকে রেডি করছেন, এখন আপনার সাইটটাকে অপটিমাইজ করতে হবে। সাইটটার কোন কোন কিওয়ার্ড দিয়ে আপনি অপটিমাইজ করবেন, কোন কোন বিষয়গুলো দিয়ে আপনি অপটিমাইজ করবেন, সেটা এক্সপ্লোর করতে হবে, ডাটাগুলোকে রিসার্চ করতে হবে। ম্যানুয়ালি এগুলো করতে গেলে প্রচুর সময় লাগবে। সেই জন্য আপনাকে এই সাইটটা ব্যবহার করে আপনি খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। কি কি ফিচার আছে এই সাইটটা একটু ঘাটাঘাটি করলে আপনার মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে আচ্ছা এই কাজগুলো করা যায়। এই যে মানুষ হাজার হাজার মানুষ এসইও করেন বলে, এই এসইওটা আসলে এই জিনিস, এই সাইটটা একটু ঘাটলেই কিন্তু আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। তো এই সাইট সম্পর্কে আমরা যদি এই সাইটের কথাটাকে কপি করে যদি আমরা গুগলে লিখি যে হচ্ছে HREFS অল্টারনেটিভ, হ্যাঁ অল্টারনেটিভ যদি আমরা লিখে সার্চ দেই তাহলে কিন্তু এখানে আরো আসবে যে এসই র্যাঙ্কিং, তারপর ওয়েব সিইও, এসএমই, এই যে SEM রাশ নামের একটা যে সাইট আছে এটাও অনেক পপুলার, এটাও প্রায় সিমিলার। অনেকেই এটা পছন্দ করে, অনেকেই আবার হচ্ছে এইটা পছন্দ করে। হ্যাঁ, এক একজনের টেস্ট এক এক রকম, তবে টুলস এর প্রায় কাজ একই রকম। ফর এক্সাম্পল হিসেবে মনে করুন আমি প্রথম আলো কিংবা আমি এই যে সাইটটা বের করছিলাম কিছুক্ষণ আগে, ভ্রমণ গাইড, হ্যাঁ ভ্রমণগাইড.com, এই সাইটটা যে আমরা ওপেন করছিলাম, এই সাইটটাই যদি আমরা এখানে সার্চ দেই বাংলাদেশ, স্টার্ট নাওতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন, আচ্ছা এখানে বাই করতে বলবে, আগে বিভিন্ন ধরনের ইয়া করতে বলবে। আমি একটু চাচ্ছি যে একটা ইয়া করতে আর কি, সাইট অডিট লিখে সার্চ দিলাম আমরা। এই যে দেখেন সাইট অডিট, এসএমই রাশের সাইট অডিট আছে এখানে, এরকম একটা লিঙ্ক ওপেন হয়েছে। দেখেন এখানে আপনি ওই ডোমেইনটা দেন, সাইট অডিটে ক্লিক করেন, এখানে লগ ইন করতে বলতেছে। তা আমি একটা আমার জিমেল দিয়ে লগ ইন করে ফেললাম। ওকে, সো দেখুন এটা রেজাল্ট দেখাচ্ছে। তা আপনি সাইট স্টার্ট করেন। অডিট মানে কি বলেন তো কেউ?
অডিট মানে কি? এই অডিট কি জিনিস? নিরীক্ষা করা। নিরীক্ষা করা, রাইট। তো আমি একটা সাইটের লিংক দিয়ে যদি সে আমার সকল তথ্য যদি আমাদের দিয়ে দেয় যে এই সাইটের এই অবস্থা, এই সাইটের ওই অবস্থা, এটার দুর্বল দিকে এটা আছে, এটার কিওয়ার্ড এত, এটা এত জায়গায় পাবলিশ হয়েছে, এটার এত জায়গায় ব্যাকলিংক তৈরি আছে, এই সমস্ত তথ্য যদি সে দিয়ে দেয় তাহলে তো আমার আর ম্যানুয়ালি কিছুই চেক করা লাগলো না। আমি শুধু তাকে বিট করতে চাই। এই বিট কোটা মানে তার চাইতে একটু বেশি কিছু পরিশ্রম করে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই জিনিসটার জন্য এই টুলস গুলো ব্যবহার করা হয়ে থাকে। দেখুন এখানে চেকিং হচ্ছে, আমরা যে চেকিং হতে থাকুক, আমরা অন্য একটা টুলস সম্পর্কে জানার চেষ্টা করি। আমরা যদি কোনো প্রশ্ন থাকে AHREFS সম্পর্কে আপনারা আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো প্রশ্ন আছে কিংবা হয়তোবা বুঝতে পারেননি আপনি, কিংবা এই বিষয়টা কি আরেকবার জানতে চান? গ্রুপে ইউজ করলে বোধহয় একজন লগ আউট করে আবার আরেকজন লগ ইন করতে হবে মনে হয়, এরকম। না এরকম না, অনেক সময় দেখা যাচ্ছে গ্রুপ একসাথে সবাই লগ ইন করতে পারে। অনেক সময় কিছু কিছু টুলস এর রেস্ট্রিকশন দিয়ে দেয় যে একজনের ছাড়া আরেকজন করতে পারবে না, এরকম হয়। তবে হচ্ছে আমি যেটা ব্যবহার করেছি আগে, AHREFS এর হচ্ছে একসাথে মাল্টিপল লগ ইন হয় এবং মোটামুটি সবাই মিলে ব্যবহার করতে পারে। আপনি যে কোনো সময় আপনি গ্রুপ বাই করে যে কোনো সময় লগ ইন করতে পারেন, এটা হয়। আর কোনো প্রশ্ন? আচ্ছা, মাথার বুদ্ধি গেলে সেটাও বলবেন যে মাথার বুদ্ধি যাইতেছে, বুঝতেছি না ব্যাপারটা কি, কোথায় কিভাবে যাচ্ছেন বুঝতেছি না, এটা হলেও বলবেন। ভাই বুঝি নাই, রুস্তম ভাই কিছু বললেন? নেটওয়ার্কের সমস্যা আপনার মনে হয়, আবার বলবেন। আমি অল্প অল্প করে বুঝেছি ভাই, মাথার উপরে গেছে। অল্প অল্প করে, কারণ আপনার শুরু থেকে বুঝতে পারেননি, মানে শুরু থেকে আপনি হয়তোবা মানে মানে মোট কথা কি যে আপনি বরাবরই পিছায় আছেন, সেই জন্য এই বিষয়গুলো বুঝতেছেন না। আচ্ছা, অন্যরাও কি এরকম হচ্ছে? মানে অন্যদেরও হচ্ছে? সাবরিনা হাসান, কি অবস্থা বলেন তো আপনার? আপনি কি বুঝতেছেন ব্যাপারগুলো আমি যে আলোচনা করতেছি? জি ভাইয়া, অল্প অল্প। আচ্ছা, যারা অল্প বুঝলাম ভাই, কিন্তু আগের টুলসটা ওটা তো ভালোই বুঝলাম, কিন্তু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, কারণ বোঝার ব্যাপার আর প্র্যাকটিসের ব্যাপারটা বেশ আলাদা থাকে। না আমি আমি আপনাদের বলি নাই যে বিষয়গুলো সার্বিকভাবে বুঝতেছেন কিনা, কিন্তু আপনাদের মাথার ভিতরে কিছু আইডিয়া জেনারেট করতে পারতেছে কিনা যে আসলে এরকমও হয়। মানে আগে তো আমি জানতাম না, আগে তো এই বিষয়গুলো জানতাম না। আইডিয়া ঢুকছে ভাই মাথাতে, আইডিয়া যে এরকম হয়। আমি বলতেছি না যে আপনাদের এই HRF সম্পর্কে কি জানলেন কিংবা এটা দিয়ে কাজ করতে পারবেন কিনা, এভাবে আমি বলি নাই। আমি আপনাদের জাস্ট একটা কি করতেছি, আইডিয়া দিচ্ছি যে না ঠিক আছে এই জিনিসগুলো আসলে এইটা টুলস ব্যবহার করে আসলে কি করে মানুষ, কিংবা অ্যাকচুয়ালি আসলে এই যে ডিজিটাল মার্কেটিং এ গেলে আমাদের এই ধাপগুলো পালন করতে হবে, এগুলো বুঝতেছেন কিনা সেই জিনিসটা আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এগুলো কি বুঝতেছেন? জি ভাই, এগুলো বুঝতে পারছি ভাই। সবাই বলেন, একটু কথা বলেন। জি ভাই, বুঝতে পারছি ভাই। ওকে ফাইন। সো আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর টুলস নিয়ে না আলোচনা করি, কারণ সবার হয়তো মাথার বুদ্ধি যাচ্ছে একটু, মনে হচ্ছে এরকম। তবে আমি এইটুকু বলি, আর একটা টুলস বুঝাই দেন ভাই, সময় আছে তো। হ্যাঁ, তবে একটা বিষয় আমি বলি, সেটা হলো 101 টাইমস আপনি যদি সিরিয়াস হন, একটা সময় এগুলো এত সুন্দর কাজে লাগবে আপনার। যে ভাই বলছিল যে সাইট অডিট করা যায়, কি যেন একটা টুলস এর নাম বলছিল, এই ভিডিওটা দেখি তো, তখন দেখবেন যে আপনার এগুলো হেভি রেফারেন্স হিসেবে কাজ করতেছে, কারণ একটা সময় এগুলোর আপনার ধাপে ধাপে কাজে লাগবে। আর যখন কাজে লাগবে তখনই আপনার কাছে এটা একটা মনে হবে যে না, আমাকে সূত্র দিছিল, এই সূত্রটা এখন প্রয়োগ করি। তো ব্যাপারটা এরকমই। তো যাই হোক, আরেকটা টুলস যেহেতু রিকোয়েস্ট করছেন, আরেকটা টুলস সম্পর্কে আমরা একটু আলোচনা করি। আগে আমি একটু আপনাদের এই টুলস নিয়ে প্রশ্ন করার আগে আমি একটু রেফারেন্স দিই। সেটা হলো মূলত আমি সূত্রগুলো বলি। মূলত আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, তো গল্প আকারে করি তাহলে আপনাদের বিষয়টা আরো সহজ হবে। আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, তো মার্কেটিং এর জন্য কেউ একজন বলল যে তিব্বত কদুর তেল কোম্পানির তেল তুমি বিক্রি করে দাও, তার বিনিময়ে প্রত্যেকটা বোতলে তুমি 20 টাকা করে কমিশন পাবা। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, আপনার কাছে খুবই মজা লাগলো যে হ্যাঁ তাই তো, আমি বসে আছি, আমার ইনভেস্ট লাগবে না, কিছু লাগবে না, আমি তেল বিক্রি করে দিব, এটা তো সহজ কাজ। এখন এই সহজ কাজটা তখনই কঠিন মনে হবে যখন আপনি 1-2 পিস তেল বিক্রি করার পর আর বিক্রি করতে পারতেছেন না। ওই 1-2 পিসও কিন্তু আপনার আত্মীয় স্বজনই নিছে,
এরপরে তো আপনাকে সেল বাড়াতে হবে, তা নাহলে তো 3 জনে বিক্রি করে 60 টাকা লাভ করছেন আপনি, মানে 60 টাকা আপনি অর্জন করছেন, এই 60 টাকা দিয়ে তো আপনার সংসার চলবে না। এখন ক্রিটিক্যাল এবং কমপ্লিকেটেড পার্ট কোনটা, যেটা হচ্ছে হিউজ পরিমাণ সেল বাড়ানো, এটা হচ্ছে একটা কমপ্লিকেটেড একটা পার্ট। যে আপনি 2, 4টা 10টা সেল করছেন এটা কিন্তু ব্যাপার না, এটা আপনি চাইলে একদিনই করতে পারেন, কিন্তু আপনি কন্টিনিউ এই সেলটা থাকবে, প্রতিদিন 200 পিস করে সেল হচ্ছে আপনার, এইটা একটা পার্ট। আপনি বিজনেসের পলিসি যান যাই বলেন, এটা একটা পার্ট, একটা বিশাল পার্ট, এটা একটা, এই পার্টটাই অনেকে উতরে যেতে পারে না। আমি আপনাদের বোঝাচ্ছি যে ওই রাস্তাগুলো আপনাদের চিনতে হবে, যে যে রাস্তাতে আপনি হাঁটলে প্রত্যেক দিন 200 পিস 500 পিস আপনার প্রোডাক্ট বিক্রি হবে। তাহলে আপনার এমন একটা জায়গায় দোকান দিতে হবে, কিংবা এমন একটা জায়গায় আপনার ওই যে মালগুলো সাজাই রাখতে হবে যেখানে মানুষজন যাতায়াত বেশি করতেছে। দেখবেন কেউ কেউ মসজিদের সামনে পসরা সাজিয়ে বসছে, কেউ কেউ ব্যস্ততম রাস্তার পাশে পসরা সাজিয়ে বসছে যে এই যে আমার এই মাল তুমি এত টাকা দিয়ে কিনতে পারবা। কেউ কেউ আবার বিশাল বিশাল গাড়ি তৈরি করে সেখানে মালগুলা সাজায়, বলতেছে যে আপনারা এই নিলে আজকের জন্য এই টাকা ছাড়। এই যে এইগুলো করতেছে কারণ ম্যাক্সিমাম মানুষের কাছে তারা পৌঁছানোর চেষ্টা করতেছে, আর এটাকে বলা হয় ক্যাম্পেইন। কি বলা হয়? ক্যাম্পেইন, রাইট। এখন এই ক্যাম্পেইন যখন তারা পরিচালনা করতেছে, তারা ক্যাম্পেইনের জন্য আলাদা একটা ইনভেস্ট রাখে। তারা মনে করেন সে 20,000 টাকা রাখছে, ইনভেস্ট করছে সে, আমার কিন্তু 1 টাকাও ইনভেস্ট নাই যে তার তেল আমি বিক্রি করে দিব, আমার কিন্তু 1 টাকাও লাগতেছে না, কিন্তু আমার যে একটা পরিচিতি লাগবে কিংবা আমার যে একটা জায়গা লাগবে, সেই জায়গাটা তৈরি করার জন্য তারা ক্যাম্পেইন দিচ্ছে। 20,000 টাকা সে কি করবে, নিজের পকেট থেকে খরচ করবে, করে 1 লাখ মানুষের কাছে পৌঁছাবে সে, এবং 1 লক্ষ মানুষের কাছে পৌঁছালে তার যদি মনে করেন 50,000 না 10,000 না 1,000 প্রোডাক্টও যদি সেল হয়, তাও কিন্তু তার প্রায় 1 লক্ষ টাকা কামাই হবে, 2 লাখ টাকার মতো কামাই হবে যদি সে 100 টাকা করে পার পিসে। যাই হোক, আমি হিসাব নিকাশে একটু কাঁচা, আপনারা হিসাব করে নিয়েন। মনে করেন তার 30,000 টাকা কামাই হবে। এখন 30,000 টাকা কামাইয়ের জন্য 20,000 টাকা সে ইনভেস্ট করছে। প্রথম ইনভেস্টটা করছে এই জন্য যে তার পরিচিতি লাগবে মার্কেটে, এবং একবার দাঁড়াই গেলে সে তিব্বত কদুর তেল না, ওরে গুলি করে উড়াই দিল, মানে গুলি না অ্যাকচুয়ালি, মানে এই দাও তোমার তিব্বত কদুর বিক্রি করবো না, এবার আমি প্যারাশুট বিক্রি করবো, আমার লাভ বেশি এখানে। তার মানে আপনি একটা স্টেবল মার্কেটার হয়ে গেছেন, তখন আপনার কাছে অ্যাভেলেবল ট্রাফিক আছে, আপনি যা ঢোকাবেন সেটাই খাবে মানুষ। এই যে পথগুলো, এই যে পদ্ধতিগুলো, সেটা করতে আপনার সহজ করতে আপনার তো নির্দিষ্ট বিষয় আপনাকে জানতে হবে। এটা তো এমন না যে সত্যি সত্যি আপনি তিব্বত তেল কদুর তেল আপনি বিক্রি করতে চান, এটা এমন যে ডিজিটাল প্রোডাক্ট আপনাকে ব্যবহার করতে হবে, কিংবা কানাডার একটা প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, কিংবা ইউএস এর একটা প্রোডাক্ট বিক্রি করবেন, তাহলে আপনাকে সুনির্দিষ্ট পথ আপনাকে অবলম্বন করে সেটা বিক্রি করতে হবে। তবে বিষয়টা ব্যাপার হচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে একবার যদি আপনি শিখে যান, 1000টা প্রোডাক্ট ওই একই পদ্ধতিতে আপনি বিক্রি করতে পারবেন। তো সেই জন্য আপনাকে আগে মার্কেটিং এর জন্য মাস্ট বি কি করতে হবে, এই পদ্ধতি সম্পর্কে স্টাডি করতে হবে, আর স্টাডি ম্যাটেরিয়াল সম্পর্কেই আমি আলোচনা করতেছি। এবং এগুলো যদি আপনি নোট করেও নেন যে ভাই অমুক অমুক নাম নিয়েছিল, এগুলো কি, এগুলো দিয়ে কি হয়, এগুলো দিয়ে কিভাবে ব্যবহার করে, এই জিনিসগুলো কি, কেন, কিভাবে, যদি আপনি খুঁজতে যান, তাহলে কিন্তু এই সমস্ত বিষয়গুলো আপনার একটা আইডিয়া হয়ে যাবে, আচ্ছা এইভাবে করে কাজটা। তো আমি সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করতেছি। আপনি এক ধাপেই যে আপনি মেলচিম্প শিখে যাবেন, এক ধাপেই এইচআরইএফ শিখে যাবেন, এসএমইউ রাশ শিখে যাবেন, এগুলো এরকম না। আপনি পর্যায়ক্রমে জানতে পারবেন আচ্ছা এই টুলস গুলো এই কাজে ব্যবহার হয়। তো সেই জন্য আমি বলেছি, প্রথমে লিখেছি আর কি, যে মোস্ট পপুলার টুলস ফর ডিজিটাল মার্কেটিং। এই টুলস গুলো সম্পর্কে আপনার স্টাডি করতে হবে, শুধু স্টাডি করলেই হবে না, এগুলো নিয়ে কাজ করতে হবে। আজকে এই যে শেষ অংশ চলে আসছে, শেষ অংশে দিয়ে আমরা জানাবো যে যেমন আজাদ ভাই বললো যে এগুলো ব্যবহারিক ক্ষেত্রে যখন যাব তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো। তো আপনারা শুধু জেনেই যাচ্ছেন যে অমুকের কাজ এই, তমুকের কাজ এই, কিন্তু সেগুলো ব্যবহার করতেছেন না, তাহলে কিন্তু আপনারা এগুলোতে কাজে দিবে না, কখনোই না। একসময় আপনি ভুলেই যাবেন যে ইমেল মার্কেটিং বলে কিছু একটা ছিল। তো সেই ক্ষেত্রে আপনাদের একটা বিষয় আমি অবশ্যই অ্যাসাইন করে দিব আজকে প্রজেক্ট। তো যাই হোক, আমরা তাহলে আরেকটা টুল সম্পর্কে জানার চেষ্টা করি। এখানে মোস্ট পপুলারের ভিতরে আরো কিছু টুলস রয়েছে, সেটা হলো শেষ টুলস বিজনেস, ফেসবুক বিজনেস ম্যানেজ এন্ড ফেসবুক ইনসাইটস বলে একটা টুলস রয়েছে, যেটা ফেসবুক বিজনেস কিংবা ফেসবুক, আমি যদি আপনাদের যাই, আমার যদিও অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করা আছে, ফেসবুক অ্যাডস ম্যানেজার। কেন ভাই রেস্ট্রিক্টেড? আচ্ছা, এই যে ফেসবুক অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ রেস্ট্রিক্টেড হচ্ছে যে আমি কিছু কিছু হয়তো বা ভায়োলেট করছি, আমি বুঝি নাই,
আমার অমুক অ্যাড রান করলে সে বলবে যে তুমি এরকম অ্যাড কেন রান করছো, এটা তো আমাদের রুলস এর ভিতরে পড়ে না। আমি বলছি তোর গুলি মারি তোর রুলস, আমার অ্যাড রান করবো আমি পারলে ঠেকা, এরকম টাইপের কিছু করছি বিটলামি। আর নিয়ে বলছে বিটলামি করতেছো মিয়া, দিলাম তোমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে, এরকম করছে আর কি ব্যাপারটা। তাই হয়েছে আমার সাথে। তো আমি আরেকটা অ্যাকাউন্ট করছি, করে ওখান থেকে আমি আবার এগুলা পরিচালনা করি, মানে এক দুয়ার বন্ধ তো শত দুয়ার খোলা, ব্যাপারটা এরকম হয়েছে। তো গো টু অ্যাড ম্যানেজারে যদি আমি যাই, তাহলে আমার এখানে অ্যাডস ম্যানেজার আসবে, মানে অ্যাডস ম্যানেজার ওপেন হবে। দেখেন এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট, এবং এখানে অনেক টাকা আমি এখানে খরচ করেছি, $5 করে অনেকগুলো লোড করেছি। হ্যাঁ, তো আমি যদি একটা অ্যাকাউন্টেও যদি আমরা যাই, যেটা অ্যাক্টিভ আছে সেটাতে আমরা যখন যাব তখন লোডিং অ্যাডস দেখাবে, এখানে অ্যাডস দেখাচ্ছে। এই যে দেখেন ইওর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভাইজিং, আমি অ্যাড দিতে পারবো না। তো অ্যাড না দিতে পারলেও দেখেন এখানে বেশ কিছু বিষয় আছে, যেমন ক্রিয়েট ক্যাম্পেইন করলে এখানে অনেকগুলো ক্যাম্পেইন আসে। তা আমি এটা এখন দেখাবো না, দেখাতে গেলে রাত শেষ হয়ে যাবে, তো এটা শেষ হবে না। তবে হ্যাঁ, এটা চাইলে আপনি একদিনে শিখতে পারেন, ব্যাপারটা খুবই মজার। কি মজার একটু আমি বলি, মানে এটাও কিন্তু একটা টুলস। এই টুলসটা কি টুলস এইটা আপনাদের বলি। এখানে আপনি এখানে কে আছে, সাবরিনা হাসান। এখন মনে করেন একজন ইয়া করবে, কি বলে, 3 পিস বিক্রি করবে। সে চাচ্ছে যে আমি নিজে তৈরি করি, এটা 3 পিস আমি বিক্রি করতে চাই। তো সে কি করবে, যারা জানে কিংবা যারা বিক্রি করে কিংবা যারা কেনে তাদের কাছে যাবে, সে ধর্ণা দিবে যে আমি তো এই করতেছি ওই করতেছি। একসময় বিক্রি যখন হবে না তখন সে হতাশ হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র একটা টুল সম্পর্কে তার যদি ধারণা থাকে, তাহলে সে তার নিজের জিনিসপত্র নিজেই বিক্রি করে পপুলারিটি অর্জন করতে পারে। কিভাবে? আমি বলেছিলাম যে ফেসবুক বিজনেস অ্যান্ড ইনসাইটস দুটো বিষয় একই জিনিস। সেটা হলো যে ইনসাইটস মানে হচ্ছে আপনি একটা পেজ তৈরি করেছেন, কেমন ধরনের মানুষ আপনার পেজে আছে, কি ধরনের জিনিস আপনার পেজ থেকে মানুষ ডিমান্ড করে, এবং কোন ধরনের অডিয়েন্সকে আপনি টার্গেট করতেছেন, এবং তারা আদৌ কি আপনার পেজে আছে কিনা, এই জিনিসটাকে জাস্টিফিকেশন করার জন্য বলা হয় এটাকে ফেসবুক ইনসাইটস নামে। তার ভিতরে আপনি একদম এক্সপ্লোর করে দেখতে পাবেন কোন ধরনের অডিয়েন্স আছে, কোন এলাকার অডিয়েন্স আছে, তারপরে কোন মেল আছে বেশি না ফিমেল আছে, কোন বয়সের মানুষ আছে। এগুলোকে বলা হয় ডাটা। এই ডাটা ভাজি করে খাওয়ার জন্য না, এই ডাটাগুলোকে অ্যানালাইসিস করেই যারা ভালো মার্কেটার তারা ওইভাবেই ক্যাম্পেইনটা রান করে, মানে ওইভাবেই তারা অ্যাডগুলো দেখায়। তাতে করে দেখবেন যে আপনি হয়তোবা একটা টি শার্ট খুঁজতেছেন, মানে খুঁজতেছেন মনে মনে, এমনও এখন হয়ে গেছে যে মনে মনে খুঁজতেছেন, তা ওইরকম অ্যাড আপনাকে দেখাই দিবে। আচ্ছা তুমি কি টি শার্ট কিনতে চাও, তাহলে তুমি এইখান থেকে এমন টি শার্ট কিনতে পারো। তাহলে আমরা এমন একটা অ্যালগোরিদমের ভিতরে আছি যে আমরা যা চাই কিংবা যেটা কল্পনা করি কিংবা যেটা নিয়ে একটু সার্চ দিলাম, একটু সার্চ দিছি যে একটা টি শার্ট, ভালো মানের টি শার্ট, এটা লিখে সার্চ দিচ্ছি, আর অ্যালগোরিদম ধরে ফেলছে আমাকে যে আমার টি শার্ট দরকার। তখন দেখেন আপনি এটার এরকম সম্মুখীন আপনারা হয়েছেন কিনা, মানে একটা জিনিস খুঁজছেন, ওইরকম জিনিসই আপনার সামনে দেখাবে যে এইটা তুমি খুঁজছো, এইটা তুমি চাও, এটা তোমার লাগবে। তখন আপনার মাথার ভিতরে এটা আসে যে আমি যে চাই ও জানলো কিভাবে। বুঝতেও হয় না ভাই, ভাষায় আলাপ করতে ধরেন আমার একটা কম্পিউটার দরকার, মোবাইল দরকার, হ্যাঁ হ্যাঁ মোবাইলের অ্যাড আসা শুরু হয়েছে এখানে। হ্যাঁ রাইট। তো আমরা এমন একটা অ্যালগোরিদমে আছি যে আমরা যেটা কল্পনা করতেছি সেটাই দেখতেছি। এটা কিন্তু এমনি এমনি হয় নাই, এই ডাটাগুলোকে প্রসেস করে অ্যানালাইসিস করে এই ডাটাগুলো তৈরি হয়, এবং সেখানে কিছু মার্কেটার আছে সেই ডাটাগুলোকে নিয়ে কাজ করে এবং ওই সমস্ত অ্যাডগুলো আমাদের দেখায়। তো এই ফেসবুক বিজনেস এবং ইনসাইটস টুলস সম্পর্কে যদি আপনি ভালো করে জ্ঞান লাভ করতে পারেন, তাহলে কি কি পারবেন আপনি? আপনার পেজ আপনি মেনটেনেন্স করতে পারবেন, আপনার পেজের বিজ্ঞাপন বুস্টিং করতে পারবেন, আপনি আপনার যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো বিক্রি করার জন্য ম্যাক্সিমাম মানুষের কাছে যাইতে পারবেন, আপনি আপনার সার্ভিস সম্পর্কে মানুষের কাছে তুলে ধরতে পারবেন। আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটা টি শার্ট বানাচ্ছেন, সেটা মানুষ জানতে চাচ্ছে, ইনবক্সে হাজার হাজার মেসেজ পাবেন, মানে আপনার কেউ আপনাকে নক দিবে না যদি আপনার প্রোডাক্ট না দেখে। প্রোডাক্ট দেখতেছি মানুষ বলতেছে ভাই কত দাম, কি খবর, এরকম টাইপের মেসেজ আসতেছে। যতক্ষণ আপনি এটা না বুঝবেন ততক্ষণ তো আপনি মেসেজ পাবেন না। তো এই জিনিসগুলা আপনি করতে পারবেন তখনই যখন ফেসবুক এই যে বিজনেস টুলস সম্পর্কে আপনি যখন একটা জ্ঞান লাভ করবেন। তো এটা একটা মারাত্মক টুলস। এটা সম্পর্কেও আপনারা চাইলে এই যে অনলাইনে যে ক্যাম্পেইন গুলো রান করে, বিভিন্ন জন অ্যাড দেয়, সেইটা কিন্তু আপনি জানতে পারবেন। আপনাদের স্পেশাল রিকোয়েস্ট থাকবে, আমি জানি যে ভাই আমাদের একদিন দেখায়েন। আমি অবশ্যই এটা দেখাবো একদিন, যে একটা অ্যাড রান করে, মানে চাইতে হবে। আপনারা যদি নীরবতা পালন করেন তাহলে হবে না,
চান পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আজকে বেশ কিছু টুলস, বিশেষ করে 3টা টুলস, একটা হচ্ছে ফেসবুক নিয়ে আমি কিছুটা কথা বললাম, আমি মেলচিম্প নিয়ে কথা বললাম, আমি এসইও অডিটস মানে সাইট কিভাবে অডিট করতে হয় কিংবা কোন টুলস ব্যবহার করতে হয় সেটা নিয়ে কথা বললাম, এবং আপনাদের বলে দিলাম মোস্ট পপুলার টুলস ফর ডিজিটাল মার্কেটিং, এটা লিখে যদি সার্চ দেন তাহলে বেশ কিছু টুলস পাবেন, সেগুলো নিয়ে একটু ক্রস চেকিং করে একটু স্টাডি করে নেবেন যাতে করে আপনারা এই সম্পর্কিত তথ্য পান এবং সেগুলোকে ভবিষ্যতে কাজে লাগাতে পারেন, এবং অন্ততপক্ষে আপনারা একটা স্টাডি করে একটা জ্ঞান লাভ করতে পারেন যে আসলে মার্কেটিং এ কি কি হতে পারে। এটাও কিন্তু তথ্য রিসার্চ করার মতো আপনার অনেক সময় থাকে, যেখানে আপনার সময় কাটতেছে না, বসে বসে মুভি দেখতেছেন, বোরিং হয়ে গেছেন, মানুষের সাথে কথা বলতে বলতে বোরিং হয়ে গেছেন, আপনি একটা সময় অঢেল সময় পাচ্ছেন কিন্তু কি করবেন ভাবতেছেন, তখন আপনি এগুলো স্টাডি করবেন। দেখি তো মার্কেটিং টুলস নিয়ে ভাই বলতেছিল, একটু দেখি এর ভিতরে কি কি আছে, দেখবেন যে কত তথ্য সুন্দর করে সাজানো আছে। আমরা সঠিক কিওয়ার্ড দিয়ে সার্চ দেই না বলে কোনো তথ্য পাই না। তো আশা করছি এগুলো আপনার বাস্তবিক জীবনে কাজে দিবে, এবং অবশ্যই এগুলোকে কাজে লাগিয়ে আপনার মার্কেটিং এর যে যাত্রাটা সেটা আরো সহজ এবং সাবলীল করতে পারবেন। এছাড়াও আরো অনেকগুলো টুলস রয়েছে, স্পেসিফিক টুলস সম্পর্কে জানতে আপনারা চাইলে ওই টুলসটা টিউটোরিয়াল হিসাবে লিখে ইউটিউবে সার্চ দিতে পারেন, তাহলে ওই টুলসটা কেউ একজন আপনাকে দেখাবে, এই টুলসটা লগ ইন করতে হয় এইভাবে, এইভাবে সাইটটাকে সার্চ দিতে হয়, তাহলে সেখান থেকেও কিছু আপনার আইডিয়া জেনারেট হয়ে যাবে। আমি শুধুমাত্র আপনাদের কিছু দেখালাম যাতে করে আপনি মার্কেটিংটা ভালোভাবে করতে পারেন। এই ব্যাপারে যদি কারো প্রশ্ন থেকে থাকে কিংবা কোনো বিষয় জানার থাকে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছি। হোস্টিং এর সাথে যে মেইলচিপ থাকে, আর এই মেইলচিপ কি একই না আলাদা? হোস্টিং এর সাথে, হ্যাঁ, মজার বিষয়, অনেক হোস্টিং কোম্পানি মেইলচিম্পের অ্যাড-অনস ইন্টিগ্রেট করে দেয়, এবং এই অ্যাড-অনসটা ইন্টিগ্রেট করলে হয় কি যে মেইলচিম্পের সাথে হোস্টিং এর যে ইয়াটা, সাপোজ অনেক সাইটে অনেক হোস্টিং এ দেখবেন যে ওয়ার্ডপ্রেস এক ক্লিক ইনস্টল করা যায়, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ইনস্টল নাওতে ক্লিক করলাম, ইনস্টল হয়ে গেল, তার মানে ওয়ার্ডপ্রেস বিল্ট ইন অবস্থায় থাকে। কিন্তু যদি আপনি ম্যানুয়ালি করতে চান সেটা ডাউনলোড করে আপলোড করতে হবে, ডাটাবেজ ইন্টিগ্রেট করতে হবে, তারপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তো মেইলচিম্প যেটা থাকে সেটা ইন্টিগ্রেট করা থাকে, এই মেইলচিম্প এবং ওই মেইলচিম্প সেম জিনিস। আপনাকে অবশ্যই সাবস্ক্রিপশন নিয়েই তারপরে, আপনাকে মেইলচিম্প যেন সাইটে খুব কঠিন ভাবে ইন্টিগ্রেট না করতে হয় সেজন্য হোস্টিং এ বাই ডিফল্ট এরকম ফিচার থাকতে পারে। আর প্রশ্ন? সব টুলস গুলো কি প্রিমিয়াম না কিছু কিছু ফ্রি আছে? হ্যাঁ, এটা একটা মজার প্রশ্ন, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। না, অনেক টুলস আছে ফ্রি, মানে লিমিট দেওয়া থাকে যে আপনি এতদূর পর্যন্ত ফ্রি পাবেন। তো এক্সপেরিমেন্ট করার জন্য আমি আবারও বলছি, মানে পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য কোনো টাকা পয়সা খরচ হয় না, বুদ্ধির প্রয়োজন হয়, যে আমি বুদ্ধি দিয়ে এটা আমি শিখছি। মানে এক্সপেরিমেন্ট করবেন সেটার জন্য টাকা পয়সা খরচ করার দরকার নাই, আপনি এক্সপার্ট, আমি তখনই বলছি কিন্তু আপনি এক্সপার্ট হয়ে গেছেন, আপনার এখন অ্যাভেলেবল কাজ আসতেছে লাগবে, তখন আপনি এগুলা পারচেস করেন, আর তখন লিমিটও বেশি লাগবে। এখন তো আপনার লিমিট লাগবে না, মানে এখন তো আপনার বেশি পরিমাণ কোনো কিছু লাগবে না, আপনার অল্প পরিমাণ যতটুকু দিচ্ছে ততটুকু দিয়ে আপনি এক্সপেরিমেন্ট চালাই যেতে পারবেন আর কি। আর প্রশ্ন? যারা অল্প বুঝতেছেন তাদের কোনো প্রশ্ন নাই, তাই না? কিংবা কি প্রশ্ন করবো সেটাই বুঝতেছে না, এরকম হলেও বলেন। জি ভাই, প্রশ্ন নাই ভাই। আচ্ছা, সবুজ ভাই কিছু বলবেন? এগুলো তো আর ইউজ করি নাই, সেজন্য বেশি প্রশ্ন করতে পারছি না। অ্যাড এর বিষয়টা তো আপনি দেখাইতে চেয়ে পারলেন না অ্যাকাউন্ট ব্লকের কারণে। না, এখন তো দেখানোর কথা ছিল না, আমি তো আজকে দেখাবো এটা বলিনি। এডের বিষয়টা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, মানে দেখানোর জন্য ওপেন করেছিলেন না, দেখানোর জন্য না, আমি জাস্ট পেজটা দেখালাম যে এরকম পেজ আসে, সেখান থেকে ক্যাম্পেইনটা চালু করতে হয় কিংবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, মানে অ্যাড ক্রিয়েট করতে হয় আর কি, সেটা সময় নিয়ে দেখাতে হবে আর কি, মানে সেটার জন্য সময় লাগবে। তবে আপনি সহজেই এটা শিখতে পারেন, মানে আপনি নাম জানলেন যে অ্যাড ম্যানেজার বলে কিছু আছে, ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে সার্চ দিলে হাজার হাজার ভরি ভরি কিছু পাবেন। তবে আমি দেখাবো, আমি বলেছি যে দেখাবো অবশ্যই। একটা অ্যাড ক্যাম্পেইন যেটা আমরা রান করি সেটা আপনি একদম চোখের সামনে কিভাবে অ্যাড রান করি, টাকা ডিপোজিট করি, এখানে টাকা ঢোকাই কিভাবে, সেটা রান করতে হয় কিভাবে, সেই বিষয়টা আমি দেখাবো, সমস্যা নেই। ওকে, আর হচ্ছে আজকে আমরা মানে কি কি শিখবো, ওয়ার্ডের একটা পেজে গিয়ে লিখতেছিলেন আর কি। চলেন, আমাদের যদিও আমাদের সময় এই 40 মিনিট এখানেও শেষ হলো, আবার আমরা মিটিং এ যাচ্ছি, ওই মিটিং এর লিঙ্কটা আপনারা হচ্ছে আসেন, আমি এখন ওয়ার্ডের মানে সেকেন্ড পার্টে চলে যাব।
সেকেন্ড পার্টে আমরা ওয়ার্ডের ফাইলটাকে আমরা লিখে দিব, তাতে করে আপনাদের ব্যাপারটা সহজ হবে এবং আমাদের যে রুটিন এবং প্রজেক্টের কথা বলতেছিলাম সেটা আমরা করব। তো আমরা মিটিং শেষ করলাম, আমরা নতুন করে লিংক আমি দিচ্ছি। সবুজ ভাইকে ধন্যবাদ রেকর্ড করার বিষয়টা মনে করিয়ে দেওয়ার জন্য। আমরা অলরেডি 5-6 মিনিট পার করে ফেলেছি, তারপর রেকর্ড শুরু করলাম। তো আমরা এতক্ষণ আলোচনা করছিলাম কি কোন টুলস গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা একটা ডক্স ওপেন করে ফেলেছি যেখানে আমরা এই তথ্যগুলো সংরক্ষণ করতেছি যাতে করে পরবর্তী সময় আমাদের কাজে লাগে। তো সাইট অডিট করার জন্য জনপ্রিয় টুলস হলো তারপর এছাড়া সাইটের র্যাঙ্ক চেক করতে অ্যালেক্সা সাইট ইনফো ব্যবহার হয়। এটা কিন্তু আমি ক্লাসে বলিনি, তবে অ্যালেক্সা সাইট ইনফো কি এটা আপনারা দেখে জানতে পারবেন। এটা যদি আপনারা অ্যালেক্সা সাইট ইনফো লিখে সার্চ দেন তাহলে এই সাইট ইনফো চলে আসবে। একটা সাইট কততম র্যাঙ্কে আছে, কি অবস্থায় আছে সেটা দেখায়। আমাদের মনে করেন হচ্ছে আমার তৈরি করা একটা সাইট দেখায়, আমি silkcitynews.com এই সাইটটা আমি কপি করলাম এবং এখানে যদি আপনি রান অ্যানালাইসিসে ক্লিক করেন তাহলে এই সাইটের ইনফরমেশন গুলো আপনি দেখতে পারবেন। যে ওয়ার্ল্ড ওয়াইড এটা কত নম্বরে আছে, এটার ব্যাক এটা দেখুন কিওয়ার্ড কি ধরনের আছে, কিওয়ার্ড কতটা আছে। নিচের দিকে নামেন, এটা হচ্ছে ডেইলি এঙ্গেজমেন্ট কেমন হয় সাইটে, র্যাঙ্কস কতটা, এদের দেখেন এততম সাইটের র্যাঙ্ক, এখানে কোন ধরনের কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডগুলো। মানে মোট কথা এই সম্পর্কে আপনার জানলে এখান থেকে অনেক তথ্যই পাবেন, না জানলে এগুলো জাস্ট লিখাই মনে হবে আপনার কাছে। যেমন মানে দেখেন কেমন ভিজিটর হবে বা কি আসে বিষয় সব এখানে আসবে। রাইট, দেখেন এখানে হচ্ছে পৃথিবীব্যাপী এটা 2,36,000-এর মধ্যে আছে এই সাইটটা, 2,36,189 নাম্বার পৃথিবীতে কোটি কোটি সাইটের মধ্যে। আর বাংলাদেশের ভিতরে 922-এ আছে এই সাইটটা। মানে বাংলাদেশে তো লক্ষ লক্ষ কোটি কোটি সাইট আছে বাংলাদেশে, তার ভিতরে দেখেন 922 নাম্বার র্যাঙ্কিং এ আছে বাংলাদেশে। এটা ভালো, মানে 1000-এর ভিতরে আছে, এটা একটা ভালো দিক। বিষয়টা কি বুঝতেছেন? তো এই র্যাঙ্কটা যার যত কম সে তত জনপ্রিয়। বিষয়টা ক্লিয়ার হচ্ছে, বুঝতেছেন? ক্লিয়ার হচ্ছে ভাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে আমি লিখে দিয়েছি যে এছাড়া সাইটের র্যাঙ্ক চেক করতে অ্যালেক্সা সাইট ইনফো ব্যবহার হয়। এখানে কি যে একদম যে কারো ওয়েবসাইটেরই মানে হ্যাঁ, ডিটেইল যে কারো লিংক আপনি দিয়ে অডিট করতে পারবেন। সাপোজ যদি আমি এখানে google.com লিখে সার্চ দেই, google.com আমি লিখে যদি সার্চ দেই তাহলে কি হয় দেখেন তো, সার্চ দেন, দেখেন এটার কম্পিটিটর ওখানে দেখাচ্ছে, পদ্মা টাইমস মানে দেখাচ্ছে, কিন্তু ওইখানে দেখাচ্ছিল। একটু নিচের দিকে নামেন, নিচের দিকে নামলে দেখেন এখানে দেখতে পাবেন যে 1 নম্বরে আছে, 1 নাম্বার র্যাঙ্ক। মানে পৃথিবী ব্যাপী গোটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী এটা 1 নম্বরে আছে। এবং বাংলাদেশ ইউনাইটেড স্টেটেও 1 নাম্বার, আপনি যদি ইন্ডিয়াতে দেখেন সব দেশে 1 নাম্বার অবস্থানে করতেছে। আমি কি বোঝাতে পারতেছি? একদম। তো এইটা এখান থেকেও কিছু তথ্য আপনি বের করতে পারবেন। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে কখন দরকার হবে এগুলো? এগুলো তখনই দরকার হবে যখন আপনি একজন ইনথুজিয়াস্ট কিংবা আপনি একজন মার্কেটার, আপনার কম্পিটিটর কারা, কিভাবে তারা কাজ করছে, কিভাবে তারা কি ধরনের তথ্য ইনক্লুড করতেছে, এই সমস্ত তথ্যগুলো আপনার অ্যানালাইসিস করবেন, তখন কিন্তু এগুলোর দরকার হবে। কিন্তু আপনি একজন মার্কেটার না, কিংবা আপনার মার্কেটিং নিয়ে কোনো আশেপাশে কিছু নাই, তাইলে এগুলোর দরকার নেই। তা আমি বলেছিলাম যে আপনাদের সকল বিষয় মানে ছোট ছোট করে বলবো, তো সেই ক্ষেত্রে আপনার এটা লিখে দিলাম যে এগুলো দরকার। অন্যান্য টুলস এর জন্য আমরা আলোচনা করছি এরকম যে ফেসবুকে অ্যাড প্রকাশ করতে ফেসবুক অ্যাডস ম্যানেজার
ব্যবহার হয়ে থাকে। মূলত ফেসবুক বিজনেস ভালোভাবে বুঝতে পারলে কম সময়ে অধিক ভিজিটরের কাছে পৌঁছানো সম্ভব। আচ্ছা, এটাও লিখে রাখলাম, এগুলো পয়েন্ট ছিল আমাদের আলোচনার ভেতরে। এই তো মোটামুটি এগুলো পয়েন্ট। আরো এটাকে আমরা আপডেট করব, এগুলোকে আমরা আপডেট করব, আস্তে আস্তে এটা সমৃদ্ধ হবে। আমি এই জায়গাতে পুরো সাইটের লিংক না দিয়ে শুধুমাত্র অক্ষরগুলো লিখে রাখলাম, যাতে করে এটা লিখে আপনি সার্চ দিলে যেন তথ্যগুলো পেয়ে যান আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি আরো কিছু মানে 2টা বোনাস দিয়ে দিই আপনাদের। সাইটের ট্রাফিক বা ভিজিটর কে কোথায় থেকে আসছে, বা সাইটের পূর্ণাঙ্গ ডাটা অ্যানালাইসিস করার জন্য গুগল কি আমাদের এখানে আপনাদের মনে আছে মনে হয় গুগল, আমি বলেছিলাম যে গুগল অ্যানালাইটিক্স কিংবা গুগল, আমি কনসোলের কথা বলেছিলাম, ওই গুগল কনসোলের ভিতরে অ্যানালাইটিক্সও আছে। তো আমি অ্যানালাইটিক্স এর কথা এখানে উল্লেখ করলাম। ব্যবহার করা হয়ে থাকে, সেজন্য ওয়েবসাইট তৈরির পর গুগল সাইট কিট ব্যবহার করে এগুলো এনাবল করে নিতে হবে। আচ্ছা, এটা কাজে লাগবে পরে, মানে এই যে গুগল সাইট কিট ব্যবহার কিভাবে করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারবেন যে ভাই লিখেছিলেন গুগল সাইট কিট, কিন্তু ব্যবহার কি? এইটা প্রশ্ন হবে। এখন আমাদের তো প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে, আমাদের আপনাদেরকে দিয়ে এখন করাবো। একটু সময় নিচ্ছি আমি, জাস্ট আ মিনিট। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ইয়াতে আছি, মানে ক্লাসে আছি। হ্যাঁ, আপনি যদি ইয়াতে মেসেজ দেন, আমি ক্লাসে এসে উত্তর দিচ্ছি। না না ভাই, কুপন সেল দেন না। হুম হুম হুম। আচ্ছা, আপনি হচ্ছে এক এক ঘন্টা পর ফোন দেন, আমি 1 ঘন্টা পর ফোন দেন, আমি ইয়া করছি, সমস্যা নেই। জি জি। হুম। আর সমস্যা নাই, আপনি 1 ঘন্টা পর ফোন দেন, আমি ফ্রি হব তখন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। সো এগুলো এনাবল করে নিতে হবে। তো মোটামুটি আরেকটা আপনাদের বোনাস দিই, সেটা হলো উম, আরেকটা বোনাস দিই আপনাদের। হ্যাঁ, টিম নিয়ে কাজ করার জন্য স্ল্যাক, ট্রেলো নামের টুলস ব্যবহার হয়ে থাকে, যেখানে একসাথে একাধিক মেম্বারের
তথ্য সংরক্ষণ এবং পরিমার্জন করা যায়, এতে করে সার্বিক কাজের গতি বাড়ে। যাক, আপনাদের 2টা বোনাস দিয়ে দিলাম। আমি একটু আলোচনা করি। ইমেল মার্কেটিং নিয়ে তো আলোচনা করেছি, সাইট অডিট করার জন্য যে এইটুকু আলোচনা করেছি আমি। র্যাঙ্ক চেক করা বলতে বোঝাইছি যে একটা সাইট কোন পর্যায়ে আছে, সাইটটা কততম র্যাঙ্কে আছে। আপনার প্রথমে একটা যে সাইটে কাজ করবেন তখন প্রথমবার একবার চেক করে নেবেন যে সেটা কত নাম্বার র্যাঙ্কে আছে। আপনার মূল উদ্দেশ্য থাকবে কিন্তু র্যাঙ্ক কমানো, হ্যাঁ, আস্তে আস্তে নিচের দিকে নামা। তো এই র্যাঙ্ক কমলে আপনাকে বুঝতে হবে যে আপনি ভালো কাজ করতেছেন, আপনার আস্তে আস্তে সাইটের পপুলারিটি বাড়তেছে। তো সেজন্য আমি এখানে লিখে দিয়েছি যে সাইট অ্যালেক্সা সাইট ইনফো ব্যবহার করে আগে চেক করে নিতে হয় যে সাইটের কি অবস্থা। তারপরে ফেসবুক অ্যাড প্রকাশ করতে ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করা হয়ে থাকে। মূলত ফেসবুক বিজনেস ভালোভাবে বুঝতে পারলে কম সময়ে অধিক ভিজিটরের কাছে পৌঁছানো সম্ভব। মানে এই যে আমি লিখে দিয়েছি ফেসবুক বিজনেস ভালোভাবে, বিজনেস অ্যান্ড SIGHT ইনসাইটস। আচ্ছা, এই যে লিখে দিলাম ফেসবুক বিজনেস অ্যান্ড ইনসাইটস ভালোভাবে বুঝতে পারলে কম সময়ে অধিক মানুষের কাছে পৌঁছানো সম্ভব। মানে ফেসবুক বিজনেসও বুঝেন না, ইনসাইটও বুঝেন না, বুঝতে হবে। ফেসবুক অ্যাড ম্যানেজারও বুঝেন না, বুঝতে হবে। সেজন্য আমি লিখে দিচ্ছি। আচ্ছা, সাইটের ট্রাফিক বা ভিজিটর কে কোথায় থেকে আসছে বা সাইটের পূর্ণাঙ্গ ডাটা অ্যানালাইসিস করার জন্য গুগল অ্যানালিটিক্স ব্যবহার করা হয়ে থাকে। এই যে গুগল অ্যানালিটিক্স এটাও ব্যবহার করতে হবে। সেই সাথে গুগল সাইট কিট ব্যবহার করে এটাকে এনেবল করে নিতে হবে। এটা মাথার মধ্যে যাবে, তবে কাজ করতে গেলে এটা আপনাদের সহজ হয়ে যাবে। টিম নিয়ে কাজ করার জন্য স্ল্যাক, ট্রেলো, এই জিনিসগুলো আপনাদের ব্যবহার করতে হবে। এবং এই জিনিসগুলো ব্যবহার করলে আপনি একটা একাধিক মানুষজন একটা জায়গায় তথ্যগুলো সংরক্ষণ করতে পারবে, সেটাকে অ্যানালাইসিস করতে পারবে, সেটা তথ্যগুলো এডিট করতে পারবে, এরকম আর কি। ম্যান টু ম্যান না, এটা একসাথে একাধিক টিম একসাথে জয়েন হয়ে কাজগুলো করতে পারবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো এভাবে লিখে দিলে কাজে লাগে না, আমাদের কাজে লাগাতে হবে কিছু ব্যাপার। মানে এইগুলো আমি শিখতে চাই, কিন্তু আদৌ আপনি বলতেছেন, আমি বুঝতেছি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো তখনই কাজে লাগবে যখন আমি এগুলোকে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাবো, তাহলে কিন্তু আমার কাজে লাগবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল বিষয় থেকে ঘুরে আসি, যে আপনাদের যারা যারা সিরিয়াস, দেখেন প্রথম দিকে আমরা বেশ কিছু মানুষ নিয়ে শুরু করলেও এখন ওই 3-4 জন মিলে অ্যাক্টিভ আসি আমরা। তো সেই ক্ষেত্রে তাদের জন্য আমি বলি যে আমি একটা প্রজেক্ট লিখে ফেলি, প্রজেক্ট নামে আর কি, হ্যাঁ, যে আমরা এখন আমাদের কাজগুলো পয়েন্ট আকারে করব, প্রজেক্ট। তো আমি এখানে পয়েন্ট করেই করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এক নাম্বারেই হচ্ছে যে বিষয় নির্বাচন করে টার্গেট, বিষয় নির্বাচন তো আসলে টার্গেটের কথাই হলো, একই জিনিস। বিষয় নির্বাচন করে সেই অনুযায়ী মানসিক প্রস্তুতি নেওয়া, আমি প্রত্যেকটা বিষয় আমি বলবো আলাদাভাবে। বিষয় ভিত্তিক ডোমেইন কিনে সেটাকে হোস্টিং ডোমেইন কিনে সেটার সাথে হোস্টিং যুক্ত করে বেসিক করা। আচ্ছা, এই 2 নম্বর পর্যন্ত এটাই থাক, করা। 3 নম্বর, সর্বোচ্চ মানের কথা চিন্তা করে ওয়েবসাইট তৈরি এবং তথ্য সংযোজন
করা, সাইট এক্সপার্টদের দিয়ে অডিট করিয়ে সাইটকে গ্লোবালি পাবলিশ করা, কোনো ত্রুটি থাকলে সেটা ফিক্স করে সাইটকে গ্লোবালি পাবলিশ করা। ওকে ফাইন। 5 নাম্বার, সাইটের র্যাঙ্ক বৃদ্ধিতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা, তার মধ্যে অন পেজ SEO, backlink, unique article, social media integration, তারপরে হচ্ছে বিষয়ে বিশেষ নজর রাখা। 6 নাম্বার, সাইট মেইনটেনেন্স বিষয়ে প্রচুর বিষয়ে অভিজ্ঞতা অর্জন এবং সে অনুযায়ী সাইটকে কেয়ার করা। ওকে, সো 7 নাম্বার, রেজাল্ট ইনসাইটস অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা। ঠিক আছে, ওকে চলেন আমরা মোটামুটি 7টা পয়েন্ট লিখেছি। এখন কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে। সবাই শুনছেন? ঘুমাই গেছেন নাকি? ওকে, সো আমরা 7টা পয়েন্ট লিখেছি এখানে। বিষয় নির্বাচন করে সেই অনুযায়ী মানসিক প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা আমি বলেছি যে আপনি নিশ্চিতভাবে এই ধাপটা প্রথমে নিতে হবে যে আমি কাজ করতে চাই, কি বিষয়ে কাজ করতে চাই, কেমন করে কাজ করতে চাই, আসলে এটা করা ঠিক হবে কিনা, সেই জিনিসটাকে নিয়ে আপনাকে অবশ্যই কারোর সাথে আলোচনায় বসতে হবে যে ভাই আমি কিছু শুরু করতে চাই, কি নিয়ে শুরু করলে ভালো হয়, কোনটা। যেমন আমরা যখন বিজনেস, মনে করেন আপনার কাছে টাকা আছে কিছু, আপনি কি করবেন প্রথমে? সেই টাকাটা বিনিয়োগ করে টাকার লাভ বের করার চেষ্টা করবেন। সেটা ভুল পথে হোক আর সঠিক পথে হোক, সেটা তখন বুঝবেন না যখন আপনার ব্যবসাটা গ্রোথ হবে, তখন আপনি হয়তো বুঝবেন যে এটা ঠিক হলো না ভুল হলো। তো ঠিক তেমনি ভাবে এটা নিশ্চয়ই কারোর সাথে আলোচনা করবেন যে কি করলে ভালো হয়, আমার তো এরকম করতে ইচ্ছা করতেছে, এইরকমই আমাদের এলাকায় চলতেছে, আমি কি এটাই করবো কিনা। এই জিনিসটাকে বলছে বিষয় নির্বাচন করা, যে আমি কোন বিষয়ে শুরু করতে চাই, এটা মাস্ট বি আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি যেটাতে ভালো এবং সময় দিতে পারবেন সেই বিষয়টি নির্বাচন করেন এবং সেইভাবে মানসিক প্রস্তুতি নেন। এটা হচ্ছে 1 নাম্বার। এখানে শেখার কিছু নাই, জাস্ট আপনাকে নির্ধারণ করতে হবে যে আমি কি করব।
হ্যাঁ, পরামর্শ নিতে পারেন, মানে যারা এক্সপার্ট তাদের কাছে পরামর্শ নিতে পারেন যে অনলাইনের কোন বিষয়টা নির্ধারণ করবো। আমি তো ফিজিক্যাল বিজনেস সম্পর্কে জানি, যেমন মাছের খামার, গরুর খামার, ছাগলের খামার, হ্যাঁ, তারপর অনেকেই বায়োফ্লক, এরকম অনেক টাইপের কিছু আছে, কিন্তু অনলাইনে কি করা যেতে পারে এটা নিয়ে আপনি পরামর্শ নিতে পারেন, এক নম্বরে। দ্বিতীয় নম্বর, বিষয় ভিত্তিক ডোমেইন কিনে সেটার সাথে হোস্টিং যুক্ত করা, খুবই ইম্পর্টেন্ট বিষয়টা। আপনি এখন পর্যন্ত শুরুই করেন নাই, খালি চিন্তাই করতেছেন, খালি নির্ধারণই করতেছেন, কিন্তু কিচ্ছু করেন নাই, তাহলে হবে না। এমনও মানুষ আছে যেটা 100টা ডোমেইন কিনে রাখছে, মানে তার বিভিন্ন আইডিয়ার জন্য আর কি, কোনটা যে সাকসেস হয়েছে এটা বলা মুশকিল আর কি। তো সেই জন্য আপনাকে একটা ডোমেইনই কিনেন, একটা ওয়েবসাইটের জন্য ডোমেইনটা হচ্ছে মেইন। আপনি একটা নাম দিবেন, ওই বিষয়ের উপর একটা নাম দিয়ে আপনি একটা ডোমেইন কেনেন এবং সেটার সাথে একটা হোস্টিং যুক্ত করেন। আপনার একটা সামান্য হয়তো কিছু খরচ হবে, বাট আপনার কাজটা শুরু হয়ে গেল আর কি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা করতে হবে আপনাকে। 3 নম্বর হচ্ছে সর্বোচ্চ মানের কথা চিন্তা করে ওয়েবসাইট তৈরি এবং তথ্য সংযোজন করা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি অনেক মানুষ হচ্ছে ডোমেইন হোস্টিং কিনে ফেলাই রাখছে, যেমন আমি অনেক সাইট আছে যেটা আমি কিনে ফেলাই রাখছি, কিছু করি না, কিন্তু সেখানে যদি আমি ওটার পিছনে লেগে থাকি যে সাইটটা আমি যে করে হোক বানাবো, সুন্দর করে বানাবো, আমি পারতেছি না কারো পরামর্শ নিব, কিংবা কাউকে আমি টাকা দিয়ে বানাই নিব, কিংবা আমি বিষয়টা বুঝে আমি বানাবো, মানে মানের কথা চিন্তা করতে হবে। আপনি যে ধরনের সাইট বানাতে চাচ্ছেন সেই ধরনের সাইট নিশ্চয়ই আপনি একাই বানাচ্ছেন না, আরো অনেক মানুষ বানাইছে, সেটার থেকে আইডিয়া নেন এবং আপনার মান যেন ভালো হয়, মানুষ যেন বলে যে না ঠিক আছে এটা একটা ভালো সাইট, সেটা নিয়ে আপনি কারোর সাথে পরামর্শ নিতে পারেন, হায়ার করতে পারেন, নিজেও করতে পারেন যদি আপনার দক্ষতা থাকে। এই জিনিসটা আমি এই 3 নাম্বার পয়েন্টে আমি বুঝাইছি আর কি। এটা মাস্ট বি আপনাকে করতেই হবে যদি আপনি কোনো কিছু অনলাইনে স্টেবল হতে চান, তাহলে আপনাকে এই ধাপগুলো অবশ্যই করতে হবে। সাইট এক্সপার্টদের দিয়ে অডিট করিয়ে কোনো ত্রুটি থাকলে সেটা ফিক্স করে সাইটকে পাবলিশ, মানে গ্লোবালি পাবলিশ করার কথা আমি এটা এইভাবে বলেছি। যে মনে করেন আপনি করেছেন, আপনি সাইটটা বানাচ্ছেন, আপনি সুন্দর করে আস্তে আস্তে করে তথ্য সংযোজন করে আপনার মনে হইতেছে যে না এবার হয়ে গেছে, এবার যারা সাইট বানায় তাদেরকে অডিট করান, মানে মনে করেন আপনি তাকে একটা সুনির্দিষ্ট পরিমাণে একটা সম্মানী দিতে চান, কিংবা আপনি সম্মানী দেন তাকে, ভাই তুমি আমার সাইটটা মানে দেখো, অডিট করে দেখো যে কোথায় কোথায় ভুল আছে এবং সেটা আমাকে পয়েন্ট করে দাও, তাহলে সে নিশ্চয়ই যদি সম্মানী পায় তাহলে অবশ্যই সেই কাজটা করবে। ফ্রিতে করায়েন না, অবশ্যই টাকা পয়সা দিয়ে করাবেন, তাহলে সে দেখে আপনাকে একটা পয়েন্ট করে দিবে এবং সেই অনুযায়ী সেটা আপনি ফিক্স করতে হবে আপনাকে, যে এটা এই সমস্যা, এটা ফিক্স করেন। ওকে, তারপরে গ্লোবালি পাবলিশ বলতে যেটা বোঝাচ্ছি যে যতক্ষণ আপনি সাইটটা সবকিছু ত্রুটি মুক্ত না করতেছেন ততক্ষণ সাইটটা আন্ডারগ্রাউন্ড থাকবে, মানে সাইটটা কাজ হবে কিন্তু গুগল সার্চ ইঞ্জিন খুঁজে পাবে না। পাবলিশ করার জন্য সুনির্দিষ্টভাবে ওইটাকে মানে অন করে দিতে হয়, গুগল ক্রলার বলে একটা অপশন আছে, সেটাকে অন করে দিলে মোটামুটি সে গুগল এটা সার্চ ইঞ্জিনে পেয়ে নেয় এবং আপনার তথ্যগুলো তারা ক্রল করে নেয়, মানে তথ্যগুলো গ্যাদার করে নেয়। যতক্ষণ আপনার সাইটটা প্রপারলি রেডি না হচ্ছে ততক্ষণ আপনি এটা করেন না, পাবলিশ করার দরকার নাই, রেডি হয়ে গেছে পাবলিশ করে দেন। এবার আসেন সাইট র্যাঙ্ক বৃদ্ধিতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা। তার ভিতরে আমি কি বলেছি, অন পেজ, অফ পেজ এসইও, ব্যাকলিংক, ইউনিক আর্টিকেল, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন বিষয়ে বিশেষ নজর রাখা। যে ভাই আমি তো কিছুই জানি না, আপনি আগে 4টা ধাপ পালন করেন, তারপরে এই ধাপে আইসা এমনি অটোমেটিকলি অনেক কিছু জেনে যাবেন। আপনি আস্তে আস্তে এই ধাপগুলো পার করতে গেলে আপনার অটোমেটিকলি র্যাঙ্ক বৃদ্ধির জন্য কি কাজ করতে হবে সেটা আপনার মাথার ভিতরে আইডিয়া জেনারেট হয়ে যাবে। এরপর আসে সাইট মেনটেনেন্স বিষয়। আপনি সাইট করছেন, এসইওর ব্যাপারটাও করছেন, সাইট মেনটেনেন্স করতে পারেন না, আপনার 1 মাস পর দেখলেন সাইটটা 1 নম্বরে ছিল, এটা 10 নম্বরে চলে গেছে, কারণ আপনি মেনটেনেন্স করেন, এটা কন্টিনিউ করেন নাই, সেই জন্য সাইটটা তলানিতে দিন দিন চলে যাবে। সেই জন্য সাইট মেনটেনেন্স শেখাটা খুবই জরুরি। মেনটেনেন্স মানে ওটা টেক কেয়ার করা, সাইটটা কিভাবে সুন্দরভাবে প্রত্যেকদিন অপটিমাইজ করা যায়। আপনি একটা গাছ লাগাই ভুলে গেছেন পানি দিতে, তাইলে তো গাছ রোদে শুকাই যাবে, পানি কিভাবে দিতে হবে, পরিচর্যা কিভাবে করতে হবে এটা শিখতে হবে। ঠিক তেমনি ভাবে একটা সাইট বানাইছেন, সেটা কিভাবে পরিচর্যা করা যায় সেই বিষয়টা আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং অবশ্যই সেই অনুযায়ী টেক কেয়ার করতে হবে। এরপর আসেন রেজাল্ট। তা আপনি যে 6টা স্টেপ পালন করছেন নিশ্চিতভাবে একটা রেজাল্ট আসবে, মানুষ আসবে, ভিজিট করবে, কিছু কিছু দেখবে এবং বলবে যে ঠিক আছে এই জিনিসটা ওই জিনিসটা এই জিনিসটা নাই, ওই জিনিসটা নাই, কিংবা দেখা যাচ্ছে যে আপনার কিছু সার্চ দিবে, আপনার ওই তথ্যগুলো পাচ্ছে কিনা, এই জিনিসটা অনুযায়ী আপনাকে পদক্ষেপ নিতে হবে। মানে কি রেজাল্ট আছে, কোন ধরনের ট্রাফিক আসছে, এই পদক্ষেপের ভিতরে অ্যাফিলিয়েট মার্কেটিং পড়ে, এই পদক্ষেপের ভিতরে ইনকাম পড়ে, সমস্ত কিছু পরে আসবে। মানে কার কাছ থেকে ইনকাম করব, কোন প্রোডাক্ট বিক্রি করব, কার অ্যাফিলিয়েট নিব, এটা পরের বিষয়। আপনাকে আগে এই 7টা ধাপ পালন করতে হবে। আপনি যদি আমাকে বলেন যে ভাই আমাকে এই 7টা ধাপ পালন করে দেখান, তাহলে আমরা আস্তে আস্তে একটা ধাপ করে পার করতে পারি। আমিও করব, আমার সাথে আপনারাও করবেন। এইটাতে যারা রাজি আছেন তারা আজকে থেকে আপনাদের এই ধাপগুলো শুরু, নতুন করে আর শেখানোর এখানে কিছু নাই। আমি বলেছিলাম যে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং
এবং হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এই 3টা বিষয়ই এর ভিতরে আছে। ডাটা এন্ট্রির কথা বলতেছেন, এটার ভিতরে আছে। গ্রাফিক্সের অ্যাডোবি ফটোশপের কথা বলতেছেন, এটার ভিতরে আছে। আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথা বলতেছেন, এটার ভিতরে আছে। আপনি এসইওর কথা বলতেছেন, এটার ভিতরে আছে। ডিজিটাল মার্কেটিং এর কথা বলেন, এটার ভিতরে আছে। তার মানে এই ধাপটা পালন করলে আমরা ফাইনালি একটা আউটপুট পাবো, রেজাল্ট পাবো আর কি। এখন এই রেজাল্টের জন্য আপনাদের কাজ করতে হবে এবং এই কাজের জন্য যখন যা দরকার সেটা আপনাদের কাজে লাগাতে হবে। এখন পরবর্তী ক্লাস আমাদের এর পরের দিন যে ক্লাসগুলো হবে এই ধাপ অনুযায়ী হবে। আমাদের আর কোনো থিওরিক্যাল কোনো ক্লাস হবে না। আমি কোনো কিছু আপনাদের বুঝাবো না যে এইটার এই কাজ, এটার এই কাজ। আমরা একটা কাজ শেষ করব, এই ধাপটা পালন করব। এই ধাপ পালন করতে যা যা করা লাগে আপনাদেরও তাই করতে হবে। যদি এই শর্তে রাজি থাকেন তাহলে আমরা নেক্সট ক্লাসে যাব, অথবা এখান থেকে আমরা কোর্স কমপ্লিট করে ফেলবো, মানে ইন করে দিব। ভাই বিষয় নির্বাচনের করে মানসিক প্রস্তুতি নেওয়া, এখন বিষয় কি নির্বাচন করব? আচ্ছা, এখানে মূলত আমরা যখন আমরা যাব শুরু করব তখন এগুলার আবার সাব ক্যাটাগরি তৈরি করে ফেলবো। যেমন বিষয় নির্বাচন করা, তো আমি 10টা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। এর আগেও যদিও করেছি আমি। এই বিষয় থেকে আপনারা একটা সাব ক্যাটাগরি কিংবা কোনো একটা স্পেসিফিক জিনিস নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেই জিনিসটা আপনি নির্ধারণ করবেন এবং সেটা প্রফিটেবল, মোটামুটি প্রফিটেবল, সেই বিষয়টা আপনি নির্ধারণ করতেছেন এবং সেই বিষয় নিয়েই আপনারা কাজ করবেন। তবে হ্যাঁ, যে কঠিন বিষয়টা নিয়ে তো আপনারা এখন দ্রুত আউটপুট পাবেন না। একটা সহজ বিষয় নির্বাচন করেন, আপনার কাজটা শেখা বলে কথা। সেই সহজ বিষয়টা কমপ্লিট করার পরে একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন আসবে যে আমি একটা এই বিষয়টা নিয়ে কাজ করেছি, এখানে 100 জন হলেও মানুষকে ভিজিটর নিয়ে আসছি এবং একটা হলেও সেল হয়েছে। পুরো প্রসেসটা যখন আপনার মনে আয়ত্তস্থ হয়ে যাবে তখন আপনি জাস্ট টপিক চেঞ্জ করে দিবেন, তাহলেই তো আপনার কাজ হয়ে গেল। বুঝছেন ব্যাপারটা? জি ভাই, এখন না বললেন না যে আজকেই মানে বলতে হবে, এখন বিষয়টা বলতে পারলে না বাকি ধাপের মধ্যে চলে আসতাম। হ্যাঁ, বিষয়টা আপনি স্টাডি করে আপনি তালিকা করেন আপনার দিক থেকে যে ভাই আমি হচ্ছে 10টা তালিকা করেছি, আমি স্টাডি করেছি যে মোস্ট পপুলার টপিক কিংবা মোস্ট পপুলার নিশ। এই যে আমি এইখানে দেখেন মোস্ট পপুলার লেখা হইতেছে না? হ্যাঁ, পপ দেখা যাচ্ছে স্ক্রিন? পপ পরে আটকে গেছে। আচ্ছা, পপুলার, এখন দেখো। এই যে দেখেন মোস্ট পপুলার নিশ ইন 2025 কিংবা 2022, 21 চলতেছে না, এটা 22 দেন পরের বছরে। দেখেন what are the best niche for affiliate marketing for 2020। হ্যাঁ, এই যে দেখেন আপনি এই জায়গাতে গেলে আপনি কিছু না কিছু এখানে পাবেন। এই যে দেখেন এখানে বলতেছে কি, এখানে বলতেছে হচ্ছে পার্সোনাল হেলথ, ওয়েট লস, তারপরে ক্রিপ্টোকারেন্সি, তারপরে রিলেশনশিপ, স্পোর্টস, গ্রিন এনার্জি, তারপরে সাইবার সিকিউরিটি। এগুলো ভালো একটা নিশ হতে পারে। আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? তো এখন আপনার মাথার ভিতরে ক্রিপ্টোকারেন্সি, এই রিলেশনশিপ, স্পোর্টস এগুলোর মাথার ভিতরেই নাই, কিন্তু আপনি এখান সম্পর্কে কিছুটা স্টাডি করলে আপনার মাথার ভিতরে কিছুটা আইডিয়া জেনারেট হবে। আচ্ছা, তাহলে একটা সময় তো যেমন গ্রিন এনার্জি, একটা সময় মানুষের মানে এই যে আমরা মানে কি বলে, এই যে এখন যে এনার্জি গুলো ব্যবহার করতেছি সেটা নবায়নযোগ্য না। একবার এনার্জি খরচ করে ফেললে সেটা ফিরে আসে না। নবায়নযোগ্য এনার্জি বলতে সোলার সিস্টেম, গ্রিন এনার্জি মানে যেটা এনার্জি আমরা পুনরায় ব্যবহার করতে পারবো। এই এনার্জি গুলো নিয়ে আমাদের একসময় খুব কাজ করবে মানুষ। সেগুলোর ইকুইপমেন্ট, সেগুলো সমস্ত কিছু নিয়েই কাজ করতে পারলে কিন্তু আপনি একটা সময় ভালো প্রফিট গেইন করতে পারবেন। এগুলোকে বলা হয় নিশ মানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখন আপনি এইভাবে স্টাডি করলেন, স্টাডি করার পর আপনি 10টা তালিকা করলেন, করার পর আপনি ডিসকাশনে বসলেন কি নিয়ে কাজ করলে ভালো হয়। তা আপনি সিলেক্ট করলেন রিলেশনশিপ, কিংবা আপনি সিলেক্ট করলেন হচ্ছে সাইবার সিকিউরিটি। এই যে বিভিন্ন সময় সাইবার হামলা হইতেছে, এখন ওর তথ্য হ্যাক হয়ে যাচ্ছে, ওর তথ্য পাচার হয়ে যাচ্ছে, এটা নিয়ে মানুষ একসময় খুব চিন্তিত হবে। আপনার গ্রামের শিক্ষক আপনাকে এসে বলে যে ভাই আমার তো হ্যাক হয়ে গেছে, আমি কি করব এখন। এটা কিন্তু আগে ছিল না, এই টেনশন গুলো মানুষের আগে ছিল না, এখন কিন্তু এই টেনশনটা বাড়তেছে মানুষের। সেজন্য সে চাইবে যে একটা সিকিউরিটি আমার দরকার, সাইবার সিকিউরিটি দরকার আমার। সিকিউরিটি নিয়ে যারা কাজ করবে আগে থেকেই তাদের কিন্তু তখন কদর বাড়বে। সেই ক্ষেত্রে আপনি সাইবার সিকিউরিটি নিয়ে চুরি হওয়া মোবাইল ফিরে পান কিভাবে, এইখানে ক্লিক করেন, এটা নিয়ে আপনি কাজ করতেছেন। যত প্রোডাক্ট বিক্রি হবে আপনার ওখান থেকে আপনার একটা প্রফিট গেইন জেনারেট হবে। আপনি এই রিলেটেড জিনিস আপনি করেন, সাইবার সিকিউরিটি,
world.com নামের একটা সাইট বানান, সেখানে আপনি এই ধরনের তথ্যগুলো আগে দিয়ে রাখেন, মানুষের জনপ্রিয়তা আগে নিয়ে রাখেন, যে সাইটটা, ওই সাইটে গেলে তথ্য ভালো পাওয়া যায়, মানুষ আসলো, একসময় আপনি প্রোডাক্ট বিক্রি করতে শুরু করেন। বিষয়টা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। ব্যাপারটা এরকম না যে আপনি সাইট বানাইতেছেন এখনই আমার টাকা চাই, কুইক দাও, এই অনলাইনে আমি কামাই করবো, এটা এরকম না। আপনি একটা গাছ লাগান, আপনি না খাইতে পারলেও আপনার ভবিষ্যৎ প্রজন্মটা খাবে, এরকম টাইপের চিন্তা করেন, সেই থেকে আপনার এখান থেকে কামাই আসবে। এমনও তো হতে পারে 1 বছরের মধ্যে আপনার চাহিদা বেড়ে গেছে, আপনার ওই সাইটে হিউজ ট্রাফিক আসতেছে, হতেই তো পারে। আপনি এরকম করে তখন আপনার তখনই শুরু করে দিলেন। তো ম্যাক্সিমাম সময় হচ্ছে 6 মাস 1 বছরের মধ্যে মানুষ এখান থেকে আউটপুট নিতে শুরু করে। সেজন্য আপনি এই জায়গাগুলোতে আপনি কাজ করতে পারেন, নিশ সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেন করেন। এই যে 7টা ধাপ নিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন। নিশ সিলেকশন করতে পারলেই তো বাকিগুলো নিয়ে প্রশ্ন করতাম। হ্যাঁ, আমি আপনাদের সুবিধার্থে এটাও করতে পারি যে আপনাদের একটা রিকমেন্ডেড নিশ হয়তো বা আমি আপনাদের বলে দিলাম। যেমন আমি আপনাদের বলি রিকমেন্ডেড নিশ, এটাই চাচ্ছিলাম আর কি, যাতে করে এখন বললেন যে না আমি পরামর্শ রিকমেন্ডেড নিশ আপনাদের যদি বলি তাহলে এইটা আমি বলবো অবশ্যই। সেটা হলো যে যে এখন রিকমেন্ডেড নিশের ভিতরে হেলথ ইস্যুটা খুবই ইম্পর্টেন্ট। মানুষের হেলথ নিয়ে প্রচুর পরিমাণে মানুষ কনসার্ন হচ্ছে, মানুষ অসুস্থ বেশি হচ্ছে। ড্রাগস নিয়ে অনেক মানুষ কাজ করে। এই ড্রাগস আবার ওই ড্রাগস না, মানে ড্রাগস বলতে গেলে মেডিসিনের কথা বলতেছি আমি। মেডিসিন কিংবা হেলথের, ওয়েট লস, হেলথ ইস্যু নিয়ে অনেকেই কাজ করে। এটা খুব পুরনো নিশ, যে নিশ নিয়ে অনেকে কমনলি কাজ করে। আপনি ই স্পোর্টস নিয়ে আপনি কাজ করতে পারেন, এটাও একটা খুবই ভালো একটা নিশ হতে পারে ভবিষ্যতে। ই স্পোর্টস আর কি, মানে অনলাইন, মানে খেলাধুলা একটা নিয়ে আর কি। মানুষ আস্তে আস্তে একসময় ঘরের মধ্যে খেলবে। আর অলিম্পিক গেমস এর ভিতরে এমনও অনেক ইভেন্ট যুক্ত হবে, যেটা পাবজি চ্যাম্পিয়নশিপ কিংবা ফ্রি ফায়ার চ্যাম্পিয়নশিপ কিংবা সুনির্দিষ্টভাবে এখন অনেক ইভেন্ট আয়োজন হয়, যেগুলো হচ্ছে আপনার চ্যাম্পিয়নশিপ আয়োজন হয়, সেগুলো সবই অনলাইনে খেলতে হয়। মানে দৌড় কিংবা সাঁতার এগুলো না, ই স্পোর্টস নিয়েও কাজ করা যেতে পারে। তবে আমি রিকমেন্ড করব আপনাদের, সেটা হলো যে এখন দুনিয়া হচ্ছে সাবস্ক্রিপশনের দুনিয়া। তো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন। বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট হতে পারে। ডিজিটাল প্রোডাক্ট এটা নিয়ে স্টাডি করেন, হোয়াট ইজ ডিজিটাল প্রোডাক্ট, ভ্যারাইটি অফ ডিজিটাল প্রোডাক্ট, কি কি ডিজিটাল প্রোডাক্ট আছে, এই ডিজিটাল প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। ডিজিটাল প্রোডাক্টের ভিতরে মনে করুন ইনভার্টো একটা বিশাল একটা সাইট, ইনভার্টো, এটার থিম, প্লাগ ইন, এগুলো বিক্রি হলেই আপনার পকেটে টাকা ঢুকবে। এটার জন্য ইনভেস্ট করা লাগে না, একটা সাইট রেডি করতে হয়, যেটা একটা অপটিমাইজ করে রাখলে ওখান থেকে সেল হলেই আপনার পকেটে টাকা ঢুকবে। ডিজিটাল প্রোডাক্টে পরিশ্রম কম আর কি, মানে হ্যাসেল কম। তো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। 3টা রিকমেন্ড করলাম, একটা হচ্ছে হেলথ নিয়ে কাজ করতে পারেন, 2 নাম্বার হচ্ছে ই স্পোর্টস নিয়ে কাজ করতে পারেন, এটা একেবারেই হালিভাবে শুরু হচ্ছে, অনেক ভালোভাবে এটার একসময় মার্কেট চলে আসবে। আর আরেকটা বলতেছি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট, সেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। সেই প্রোডাক্টগুলোতে আপনি মার্কেটিং করতে পারেন তাদের প্রোডাক্ট নিয়ে। তো যারা ভালো সেলার, তাদের সাথে কমিউনিকেট করে তাদের প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন, নিয়ে সেটা আপনি প্রমোট করতে পারেন আর কি। এই তো। আর তারপরে তবে আরেকটা প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্টের ভিতরে খুব চলবে, সেটা হলো অটোমোশন। অটোমোশন মানে কি? অটোমোশন বলতে গেলে সেটা হলো যে এখন মানুষ অটো চায়, একটা কাজ করতেছে সেই কাজটা অটো হবে। মানে কিরকম মনে করেন, একটা সফটওয়্যার তার চাই যে কেউ যদি বলে যে এটার দাম কত, সে সফটওয়্যার বলে দিবে যে এটার দাম এত। মানে সে তাকে নিজে বলতে হবে না, সে সফটওয়্যারই অটো রিপ্লে করবে কিংবা মানুষের সাথে কথা বলবে যে এই ব্যাপার এই ব্যাপার, তাহলে তার পরিশ্রমটা কমে যাবে। মানে আগে আস্তে আস্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরে মানুষ চলে যাচ্ছে, এআই নিয়ে কাজ করতে হবে। এআই, তো এআই এর দুনিয়াটা অনেক বড়, এটা নিয়ে আরেকদিন একটা পর্ব আমি করবো ইনশাল্লাহ।
তবে আস্তে আস্তে এআই রিলেটেড প্রোডাক্টগুলোর কদর বাড়বে। আমি যে বললাম ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তার ভিতরে এই অটোমেশনটা হচ্ছে একটা। এখন অনেক সময় নাম শুনবেন, দেখেন চ্যাট বট নিয়ে কাজ করে অনেকেই, যে আপনার মেসেজ আসলো, সেই মেসেজ অনুযায়ী আরেকটা মেসেজ রেডি করা থাকবে, সেটাই জাস্ট রিপ্লাই চলে যাবে। এই অটোমেশনের দুনিয়াতে আমরা চলে আসছি, এটা নিয়ে কাজ করতে পারেন, এটাও একটা ভালো নিশ হতে পারে। তো যে নিশই জান না কেন সবগুলোই আপনার জন্য নতুন, আপনাকে স্টাডি করতে হবে আর কি, যে ওই নিশটা কি, কতটুকু স্টাডি করার পর আস্তে আস্তে এটা দিয়ে আগাইতে হবে আর কি। তারপরে আর কোনো প্রশ্ন? আচ্ছা, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ মিনিটে আপনাদের সবার জন্য শুভকামনা। এটা বলছি যে আমরা আগামী ক্লাস থেকে এই 7টা ধাপের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আমরা শুরু করব। আপনারাও আমার সাথে শুরু করতে পারেন, তাতে করে আমাদের খুব অল্প সময়ে আমরা কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে যেতে পারবো, এবং আশা করি এখান থেকে একটা আউটপুট পেতে পারবো, এবং 7টা ধাপ শেষ হলে আমাদের কোর্সটাও শেষ হবে। সব মিলিয়ে আপনাদের আগামীর জন্য শুভকামনা। যারা প্রশ্ন করেননি তারা চাইলে আমাকে আলাদা সময়ে প্রশ্ন করতে পারেন আমার সাথে সময়। একটা কথা ছিল যে ওই ভিডিওগুলো কোন চ্যানেলে আপলোড করা হয়? লিংকটা দিয়ে দিয়েন সবুজ ভাই চ্যানেলের, তাহলে ওখান থেকে লিংক নিয়ে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন, আমাদের প্লে লিস্ট আছে আলাদাভাবে। ঠিক আছে ভাই। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে শীঘ্রই কথা হচ্ছে এবং নতুন বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।